সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব, অলৌকিক, প্রতারণামূলক করুণ গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1404তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রাজধানী ঢাকার ছেলে, সম্ভ্রান্ত পরিবারের সন্তান, ধর্নাঢ্য পরিবারের সন্তান আবির খানের জীবনের চরম ভয়ঙ্কর রকম অলৌকিক এক শিক্ষণীয় করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল সাধারণ মানুষের রূপে ঘরে ঢুকে করলেন মা মেয়ের সর্বনাশ। কেমন সর্বনাশ করেছে গল্প শুনলে আপনি বলবেন, আল্লাহ, আমার শত্রুকেও তুমি কখনো এমন পরিণতি দিও না। আমরা আমাদের চোখে আশেপাশে যাদেরকে ঘোরাফেরা করতে দেখি, এরা কি আদৌ সবাই মানুষ? মিষ্টি কারিগর মিষ্টি বানায় 1000 কেজি। 1000 কেজি মিষ্টি মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যায়, ক্যাশিয়ারের ক্যাশে টাকা ঠিকই জমা হয়ে যায়। কিন্তু 1000 কেজি মিষ্টি কে কিনে নিয়ে গেল, কখনো তো কাস্টমার আসলো, ক্যাশিয়ার এবং কারিগর তা চোখেও দেখে না। এই পৃথিবীতে অনেক কিছুই ঘটে যা আমরা মানি না, যা আমাদের দৃষ্টিশক্তির বাইরে। এই গল্পটা প্রতিটা পরিবারের জন্য। আমি মনে করি ধন্যাঢ্য, পয়সাওয়ালা প্রতিটা বড়লোক পরিবারের জন্য এই গল্পটা শুধু গল্প নয়, এক সতর্কতার প্রতীক হয়ে দাঁড়িয়ে থাকবে। গল্পটা শুনলে আপনি সতর্কিত হবেন, আপনিও হয়তো এমন মহা বিপদ থেকে বেঁচে যাবেন। তাই সবাইকে অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত রাজধানী ঢাকার ছেলে আবির খানের জীবনের এই ভয়ানক বাস্তব গল্পটা আমার মুখে শুনুন এবং গল্প শেষে আবির খানকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আবির খান, আমার বাড়ি রাজধানী ঢাকা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার মা আছে, রয়েছে আমার একটা আদরের ছোট বোন। আমরা টোটাল 1 ভাই 1 বোন। আমাদের পরিবারে একটা সময় আমার বাবাও ছিল, কিন্তু আমি যখন ইন্টারমিডিয়েট পাশ করে ভার্সিটিতে ভর্তি হই, এরপরে আমার বাবা দুনিয়া ছেড়ে চলে যায়। আমার বাবা ছিল বাংলাদেশ বিমানবন্দরের একজন কাস্টম কর্মকর্তা এবং সরকারি ওই দপ্তরে চাকরি করে আমার বাবা তিলে তিলে যে টাকা জমিয়েছে তা দিয়ে আমরা রাজধানী ঢাকার বুকে একটা বাড়ি বানিয়েছি। ওই বাড়ির ভাড়া উঠিয়েই আমার মা আর আমি আর আমার ছোট বোন চলতাম। এমন করেই আমার দিন আর রাতগুলো কাটতে থাকে। আমি যখন গ্র্যাজুয়েশন শেষ করলাম, পড়াশোনা শেষ করলাম, তখন থেকে আমি সিদ্ধান্ত নিলাম আমি একটা চাকরি করব। যদিও আমার মামারা সবাই জার্মানি থাকে এবং ওরা অনেক বেশি টাকা পয়সার মালিক। মা আমাকে বারবার বলতেছিল জার্মান চলে যাওয়ার জন্য, মামাদের কাছে যাওয়ার জন্য। তো ইউরোপ কান্ট্রিগুলো তো আসলে বললেই ভিসা হয় না, একটু সময়ের প্রয়োজন। যেহেতু সময় লাগতেছে, আমি চিন্তা করলাম এই সময়টাতে আমি ঘরে বসে থেকে বা কী করব। ঘরে বসে না থেকে আমি একটা কাজ করি, আপাতত একটা চাকরি টেম্পোরারি করি এবং পরে যদি জার্মানির সব কিছু ঠিকঠাক হয়ে যায়, আমি তখন জার্মানি চলে যাব। মায়ের সাথে আলোচনা করে আমি বাংলাদেশের একটা সুনামধন্য বেসরকারি কোম্পানিতে আমি আমার সিভি জমা দিলাম, আমার ডকুমেন্টগুলো সাবমিট করলাম এবং অল্প দিনের ভিতরেই এরা আমাকে ওদের অফিস কক্ষে ডাকলো। আমার ইন্টারভিউ হলো, আমি আলহামদুলিল্লাহ ওই চাকরিতে পেয়ে গেলাম এবং আমি চাকরিতে জয়েন করলাম। তো এই চাকরিটা খুবই ভালো ছিল, বিভিন্ন বিভাগে ঘোরা যায় এবং অনেক বেশি সময় পাওয়া যায়। এমন নয় যে আপনাকে 8 ঘন্টা টাইমলি অফিস করতে হবে, অফিস চাইলে আপনি ঘরে বসেও করতে পারেন। এটা একটা ব্যক্তিগত কাজের মতো। তো আমি যখন ওখানে কাজ করি আমি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি, আমার অনেক ভালো লাগে এবং ফ্রেন্ডলি সবার সাথে মিশা যায়, ঘোরাফেরা করা যায়, এক অন্যরকম জীবনে আমি তখন পদার্পণ করি। ভীষণ ভালোভাবেই তখন আমার দিন আর রাতগুলো কাটতে থাকে, সবার সাথে মজা করা, মাস্তি করা, ঘোরাফেরা, আনন্দ ফুর্তি করা, এসব করেই 1 দিন 2 দিন 3 দিন করে দিন রাতগুলো কাটতেছে। আর আমার বেশিরভাগ সময় আমি মোবাইলের পিছনে ব্যয় করতাম। ওই সময়টাতে আপনার অ্যান্ড্রয়েড ফোন ছিল না, শুধুমাত্র বাটনের মোবাইলগুলো ছিল। আমি সারা রাত ফোনে কথা বলতাম। আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না, কোনো প্রেমিকা ছিল না। যদিও কলেজ জীবনে, বিশ্ববিদ্যালয় জীবনে অনেক প্রেমী আমার জীবনে এসেছিল, কিন্তু কেউ আর আমার সাথে শেষ পর্যন্ত ঘর বাঁধেনি, কারোর সাথে আমার ঘর বাঁধা হয়নি। এরপর যেটা হইল যে আমি চাকরি করতেছি আর বেশিরভাগ সময় মোবাইলে সময় দিচ্ছি। মোবাইলে বন্ধু বান্ধব, প্রচুর ফ্রেন্ডদের সাথে কথা বলি। আর আমার ভয়েস টোনিংটা অনেক ভালো ছিল, যার জন্য অনেকের সাথে কথাবার্তা বলতে অনেকেই আমার কণ্ঠ শুনলে খুব ভালো লাগতো।
এরকম করতে করতে বিভিন্ন বিভাগে আমি অনেক ফ্রেন্ড তৈরি করি, অনেক বন্ধু তৈরি করি। যেহেতু আমার বিভিন্ন বিভাগে যাওয়া হয় আমার অফিসের কাজের জন্য, তো সেই বিভাগের কিছু বন্ধুবান্ধব থাকলে তাদের সাথে আড্ডা সাড্ডা মারা হয়। এই জন্য আমি কিছু মোবাইল ফ্রেন্ড তৈরি করি, মানে মোবাইলের মাধ্যমে নাম্বারের মাধ্যমে কিছু ফ্রেন্ড তৈরি করি। তো এরকম অনেকের সাথে আমার পরিচয়। এই করতে করতে চট্টগ্রামের একটা ছেলে নাম হচ্ছে মোয়াজ্জেম আলী। মোয়াজ্জেম আলী বলে একটা ছেলের সাথে আমার মোবাইলের মাধ্যমে পরিচয় হয় বলতে ছেলেটার সাথে যে কোনোভাবে নাম্বার নেওয়া হয়, তার সাথে কথাবার্তা বলি, এবং ছেলেটা বয়সে আমার থেকে একটু ছোট হবে, বাট মাদ্রাসায় পড়াশোনা করে, খুবই ভালো, নম্র ভদ্র, এরকম আমাকে যা মোবাইল ফোনে জানালো। তো এর কিছুদিন পরে আমি একদিন চট্টগ্রামে রওনা দিয়েছিলাম, ভেবেছিলাম চট্টগ্রামে যাব আমার অফিসের কোনো একটা কাজে। তো আমি যখন বাসে উঠলাম, সৌদিয়া বাসে করে যাচ্ছিলাম, সৌদিয়া বাসে আমি উঠে যাচ্ছিলাম। আপনাদের কুমিল্লা পার হওয়ার পরে, ফেনীর কাছাকাছি যাওয়ার পরে হঠাৎ আমাকে মোয়াজ্জেম আলী কল দেয়। মোয়াজ্জেম আলী কল দেওয়ার পরে মোয়াজ্জেম আলী জানি বিড় করে কি পড়তেছিল, মানে কি জানি পড়তেছে, মন্ত্র সন্ত্র এই টাইপের কিছু। আমাকে বলে যে ভাই আবির ভাইয়া আমিন বলেন। তা আমি বললাম যে কেন আমিন বলবো কেন? বলেন। আমি তখন বললাম আমিন। বলে আবার বলেন? বলে আবার আমিন। বলে আবার বলেন। তা বললাম আবার আমিন। তো বলতেছে আমিন শব্দটা তো খারাপ কোনো শব্দ না, আল্লাহ কবুল করলে আমরা আমিন বলি। 3বার আমিন বলছে। বলার পরে ও আমাকে বলে আপনি বুকে একটা ফু দেন। আমি একটু অলৌকিক ভাবে একটু অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, আমার বুকে ফু দিতে হবে কেন? তো যদি এরকম করে বলতেছে, আমি তখন আমার বুকে ফু দিলাম। বুকে ফু দেওয়ার পরে আমার বলে ভাই আপনার উপরে একটা অশুভ শক্তির নজর চলে আসছিল, আমি এটা বুঝতে পারছি, যার জন্য আমি আপনাকে এটা পড়তে বলছি। তো এই ছেলেটার সাথে আমি বহু মাস আগ থেকেই কথাবার্তা বলি, কিন্তু ও যে এই ধরনের বা এগুলো মানে বললো, আমি একটু অবাক হয়ে গেলাম। আমি বললাম যে মোয়াজ্জেম, তোমার সাথে তো আমি অনেক দিন ধরেই কথা বলি, বাট তোমার মাঝে তো আমি এই ধরনের অ্যাক্টিভিটি আগে কখনোই দেখি নাই, মানে কি তুমি কি কবিরাজ নাকি? বলে না ভাইয়া, মাদ্রাসায় পড়াশোনা করি তো এই জন্য সবাইকে একটু আল্লাহর কাছে দোয়া চাই, এবং কারো উপর যেন খারাপ কারো কিছু নজর না আসে, এই জন্য আমি সাহায্য করি। তো ঠিক আছে, ওর সাথে কথাবার্তা বললাম, বলে ভালোও লাগলো। ফোনটা কেটে দিলাম। পেনি পার হওয়ার পর আমি তখন ঘুমিয়ে গেছিলাম। তখন তো আপনার রাস্তাঘাট ছিল সিঙ্গেল, এখন যে ডাবল রোড আছে, ডাবল রোড ছিল না, সিঙ্গেল রোড ছিল। তো সিঙ্গেল রোড থাকার কারণে আমার যেতে অনেক সময় লেগেছে। সকাল প্রায় 7টা থেকে 8টার মতো আমি তখন বাস থেকে নামলাম, সৌদিয়া বাস থেকে নামলাম, নন এসি বাস ছিল। এবার নামার পরে আমি হঠাৎ মানিব্যাগে হাত দিয়ে পকেট হাত দিয়ে দেখতেছি আমার মানিব্যাগ নাই। এখন এই মানিব্যাগকে আমি হোটেলে খাবার খেয়েছি ওখানে ফেলে আসছি, নাকি কেউ আমার পকেট থেকে নিয়ে গেল, নাকি কি হলো আমি ভাই ঠিক জানি না। মানিব্যাগটা আমার পকেটে নাই। মানিব্যাগটা না থাকার পরে আমি তখন আস্তে আস্তে করে একটু টেনশনে পড়ে গেলাম। আমার কার্ড ছিল, টাকা ছিল, এবং আমার অফিসের অনেক ডকুমেন্টও আছে, ওটার মধ্যে সবই হারায় গেল। সব কিছু বাদ দিলাম, কিন্তু এখন তো আমাকে 2 দিন চিটংয়ে থাকতে হবে, তা 2 দিন থাকার টাকাও তো আমার কাছে নাই। এই চিন্তা করতে করতে হঠাৎ করে মোয়াজ্জেম আলী আমাকে আবার আমার নাম্বারে কল দিল। রিং করে মোবাইলটা বেজে উঠলো, আমি কানে দিলাম, রিসিভ করে আমি বললাম মোয়াজ্জেম। বলে ভাইয়া ভালো আছেন, আপনি সুস্থ মতো আসছেন? আমি বললাম আমি তো আসছি। বলে ভাইয়া আপনি কোথায়? বললাম সৌদিয়ার কাউন্টারে বসে আছি। তো আমাকে বলে ভাইয়া আমি আসতেছি, আপনি সৌদিয়ার কাউন্টারে থাকেন, আমি আসতেছি। তো আমি ভাবলাম ও চাচ্ছিলাম ফোনে বলার জন্য, চিন্তা করলাম যেহেতু কাউন্টারে আসতেছে, তা কাউন্টারে আসলেই বলি, এখন আর মোবাইল ফোনে না বলি। তাই মোবাইল ফোনে তার কিছু বললাম না। সে তখন কাউন্টারে আসছে। কাউন্টারে আসার পরে আমার বলে ভাইয়া আপনার অফিস কোথায়? আমি বললাম মোয়াজ্জেম বসো, তোমার সাথে কথা আছে। বসছি। ও বসছে। আমি বললাম মোয়াজ্জেম আমার তো একটা অঘটন ঘটে গেছে। বলো অঘটন কী হয়েছে ভাইয়া? আমি বললাম যে মোয়াজ্জেম এমন কথা, আমার তো টাকা পয়সা হারাই গেছে, এমনি টাকা ছিল, আমার মানিব্যাগ সব উধাও। পরে আমার বলতেছে ও ভাইয়া এই সমস্যা? তো কোনো সমস্যা নেই, চলেন আমাদের বাসায় চলেন, ওখানে খাওয়া দাওয়া করবেন, এরপর একটু রেস্ট করবেন, তারপরে চিন্তা করা যাবে কী করা যায়। তো এই ছেলেটার সাথে কিন্তু আমার এই প্রথম দেখা। এর আগে কিন্তু আমি ওকে দেখি নেই, ওর সম্বন্ধে জানিও না। আজকে প্রথম ওকে আমি আমার চোখে দেখতে পেলাম। তো এই ছেলেটা দেখতে পাঞ্জাবি পরা আছে, আবার এদিকে আপনার খোঁচা দাড়ি আছে, চুলগুলো ছোটো ছোটো, মাথায় টুপি পরা, একটা নীল কালারের পাঞ্জাবি পরা, দেখি একদম ভালো এবং মাদ্রাসার কোনো একটা ছাত্রের মতোই মনে হয়। তাই বললাম যে ওকে ফাইন, যেহেতু আমার আর কোনো উপায় নেই, মানিব্যাগ হারাই গেছে, পকেটেও টাকা নাই, তো আমি তো এখান থেকে রিক্সা ভাড়াও দিতে পারবো না। মোয়াজ্জেমের সাথে ওদের বাড়িতে গেলাম, ওদের বাসায় গেলাম। যাওয়ার পরে দেখলাম ওরা টিন সেট একটা বাসায় ভাড়া থাকে, উপরে টিন সেট এবং সেমি পাকা একটা বাসা। ওর বাবা সম্ভবত কোনো একটা মাদ্রাসায় শিক্ষকতা করে, এরকম হতে পারে। এবং বাসাটা একটু শুনশান এবং অতটা উন্নত না, মধ্যবিত্তের থেকেও আর একটু নিম্নে। ওর বোন আছে, মনে হয় ছোটো বোন আছে, 1জন না 2জন আছে। এদেরকে দেখলাম, ওর মারে দেখলাম, ওর বাবাকেও দেখলাম। তো ও গিয়ে খুব প্রাউডলি সবার সাথে পরিচয় করাই দিচ্ছে। আবির খান
আমার বাড়ি ঢাকাতে, বড়লোক টড়লোক এসে আমি বললাম যে মজ্জেন এসব বলার প্রয়োজন নাই, আমি আসছি তোমার বাসায়, আপাতত আমাকে একটু রেস্ট করার ব্যবস্থা করে দাও। তো ও যে রুমে থাকতো সেই রুমে আমাকে তখন ঢুকাইলাম, তখন ওই রুমে ঢুকলাম। কিন্তু ভাই প্রথমেই রুমটার ভিতরে ঢুকার পরে আমার শরীরটা মানে কেমন যেন একটা মোচড় দিয়ে উঠছে, মানে হঠাৎ করে কেমন যেন আমার শরীরের পশমগুলো দাঁড়ায় গেছে রুমটাতে ঢোকা মাত্রই। তো আমি তারপরে ঢুকলাম, ঢোকার পরে আমি রুমের ভিতরে অনেক কিছু দেখলাম যেগুলো আসলে স্বাভাবিক মানুষের রুমে থাকে না, যেমন ময়ূরের পাখন, এরপরে কবুতরের বিভিন্ন ধরনের জিনিস দেখলাম আর কি, এগুলো কি আমি বুঝি নাই। তা আমি বললাম যে মজ্জেন আমি গোসল করব। ওর আবার রুমের পাশে হচ্ছে টয়লেট আছে, ওখানে গোসল করা যায় আপাতত। তো আমার বলে ভাই এখানে গোসল করতে পারবেন আপনি, নাকি আমি আপনাকে অন্য কোনো বাসায় নিয়ে যাবো? আমি বললাম আরে না ভাই, গোসল করার জন্য আরেকজনের বাসায় যেতে হবে কেন, সমস্যা নাই, আমি এখানেই সেরে নিব। তো তোমার বাসার টয়লেটের মধ্যে পানি আছে তো? বলে হ্যাঁ ভাইয়া পানি আছে, সব কিছুই আছে, শাওয়ার নেওয়ার জন্য সাবান শ্যাম্পু সবই আছে। তো আমি একটা চাদর এলিয়ে দিল, আমি তখন বাথরুমে ঢুকলাম, গোসল করতেছি। খেয়াল করে শোনেন, গোসল করে আমি তখন বের হইতেছি, বের হয়ে ওর রুমটা পুরো পরিবর্তন দেখতেছি। আমার আবার গোসল করতে একটু সময় লাগে, আমি টয়লেটে গেলে একটু সময় নেই, অনেকটা সময় লেগেছে। সময় পরে বেরোইছি, বেরোয়ার পরে দেখি রুমটা পুরো পরিষ্কার। আমি যে ময়ূরের পাখন বা আরও কিছু জিনিস দেখতে পেয়েছি, এই জিনিসগুলো এখন নাই। তা আমি বললাম যে মজ্জেন তোমার রুমে তো এই জিনিসগুলো ছিল একটু আগে, এখন যে নাই। বলে না ভাইয়া আপনি আমার বাসায় মেহমান আসছেন, আমি তো রুমটাকে পরিষ্কার করে রাখবো তাই না, আপনি আমার গেস্ট না, এই জন্য রুমটাকে একটু পরিষ্কার করে ফেললাম। তাই আমি বললাম বেশ ভালো, ঠিক আছে। আমি ঘুম দিলাম, 8টার দিকে উঠছে, রাত্রে 8টা কি 9:30টার দিকে উঠছে, একটা না ঘুম, কিন্তু সেই যে ঘুমাইছে আর উঠি নাই, ও আমারে ডাকেও নাই। ওঠার পরে ওরা আমার জন্য প্রচুর খাবার দাবার আয়োজন, বিশাল আয়োজন। খাওয়া দাওয়া করলাম, করে আমি বললাম আবির এই কী বলে মজ্জেন, আমি একটু আমার ফ্যামিলির সাথে কথাবার্তা বলি, আমার টাকার তো আনতে হবে। ও তখন বললো কি ভাই আপনার টাকার প্রয়োজন নেই, আমার কাছে কিছু টাকা আছে, আপনি এটা নিয়ে যান আপাতত, পরে আপনি আমাকে দিয়ে দিন। তাই আমি বললাম এটা তুমি কি বলো, তোমার বাসা আমাকে থাকতে দিয়েছো, আমি তোমার বাসায় আসছি, খাওয়া দাওয়া করছি, তার মধ্যে তুমি আমাকে টাকাও দিবা, তুমি আমাকে কীভাবে এত বিশ্বাস করো আমি যদি তোমার টাকা ফিরিয়ে না দিই? ও একটা মুচকি হাসি দিয়ে বলতেছে ভাই এটা কোনো কথা বললেন, আপনাদের ঢাকার মানুষ কেমন আমরা জানি না, বাট আমাদের চিটংয়ের মানুষের মন অনেক বড়, আপনি এরকম চিন্তা করেন না যে আমি আপনাকে ওভাবে দেখতেছি, না ভাইয়া বিষয়টা এরকম না, আমি আপনাকে সত্যি আমার বড় ভাইয়ের মতোই দেখি, আমার কোনো বড় ভাই নেই, আপনি আমার বড় ভাইয়ের মতো। তা আমি বললাম আচ্ছা আমি ঠিক আছে, সমস্যা নেই, ওকে ফাইন। তো আমি তার কাছ থেকে তখন সেই সময় টাকার কিন্তু অনেক মূল্য, আমি 10,000 টাকা তার কাছ থেকে নিলাম, সে আমাকে দিল। এখন এই টাকা তার কাছে কিভাবে আসলো এটাও কিন্তু আমি জানি না। তা আমি 3 দিন আমার অফিসের কাজ শেষ করলাম, এবং ওই 3 দিন আমি তার বাসায় ছিলাম। একটা বাসায় জামাই আসলে যেভাবে আদর সমাদর করা হয়, তারা গরিব মানুষ ছিল, এরপরেও একেবারে জামাইয়ের মতো আমাকে আদর সমাদর করছে, কোনো কিছু আমার বাদ রাখে নাই। আমার খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু ওরা আমার একদম পরিপাটিভাবে করছে। ওখানে 3 দিন ছিলাম, থাকার পরে আমি বললাম যে মজ্জেন আমি চলে যাই। 3 দিন পরে আমি ওর কাছ থেকে বিদায় নিলাম, ও আমাকে বাস স্ট্যান্ডে দিয়ে দিল। তো আমি ঢাকায় চলে আসি, আসার পর ওর টাকাটা আমি দিয়ে দিই যেটাও আমাকে দিয়েছিল, যদিও নিতে চাই না, আমি একরকম জোর করেই দিই। তো ঢাকায় ব্যাক করে আসার পরে মাঝে মাঝে আমাকে ফোন দিত, প্রতিদিন না, প্রায় 2 থেকে 3 দিন পরে, আবির ভাইয়া ভালো আছেন, কি করতেছেন, ঠিক আছেন কি না, মাঝে মাঝে ফোন দিতে, আমি ওর সাথে কথাবার্তা বলতাম। তো ধরুন ও ফোন দিতে আমি কথা বলতাম, এরকমই, এর মাঝে আর কোনো কিছুই না। তো ছেলেটাকে আমার ভালো লাগতো, সত্যি কথা বলতে এরকম নম্র ভদ্র এবং ভালো একটা ছেলে আমার লাইফে আমি ওরকম আর দেখিনি আর কি। এর কিছু কয়েক মাস পরে আমার আব্বার মৃত্যুবার্ষিকী। তা আব্বার যখন এবার মৃত্যুবার্ষিকী আসছে, আমার আম্মা বলতেছে এবার আয়োজনটা একটু বড় করে করবে, গরু টরু বেশি জবাই দিবে, আয়োজনটা একটু বড় করবে। তা আমি চিন্তা করলাম যে ঠিক আছে তাহলে আয়োজনটা বড় করে করি। আমি তখন নিজের মতো করে আয়োজনটা শুরু করলাম। এনিওয়ে যে আমি এই যে মহাজ্জেনকে বিষয়টা জানালাম যে মহাজ্জেন এমন এমন ঘটনা, আমার আব্বার তো মৃত্যুবার্ষিকী, তুমি তোমার ফ্যামিলি নিয়ে চলে আইসো। আমার আব্বার যেদিন মৃত্যুবার্ষিকী তার আগের দিন আমাকে দাওয়াত দিছি যে তোমরা হয় ওই দিন এসো, আর যদি পসিবল হয় তার আগের দিন চলে আসো। সে করলো কি, আমার আব্বার মৃত্যুবার্ষিকীর 4 দিন আগে চলে আসছে, মানে আমি তাকে যেদিন দাওয়াত করছি তার পরের দিনই সে চলে আসছে। তা আমি বললাম যে আবির কি মহাজ্জেন কী ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি চলে আসলা, তোমার আব্বা আম্মাকে আনলা না, তোমার বোনদের আনলা না? বলতেছে না ভাই আমি কাউকে নিয়ে আসি নাই, আমি একাই আসছি, আর ওরা যদি আসে তাহলে ওই অনুষ্ঠানের দিন আসবে। তাই বললাম তুমি আগে আগে চলে আসলা। বলে ভাইয়া আমি তো জানি, আমরা তো মেজবান করি চিটংয়ে, আমরা জানি এটাতে প্রচুর কাজ, আপনার তো বাবাও নাই ভাইও নাই, তেমন কেউই নাই, আপনার তো একজন গার্ডিয়ান দরকার, মানে একজন সাপোর্ট দরকার। তা আমি আপনার সাপোর্টার হিসেবে আসছি ভাই, আমি আপনাকে সাপোর্ট করে যাব। মানে ছেলেটা এত স্মার্ট ছিল, মানে কোনো কিছু বলার আগেই বুঝে যেত। তা আমি তখন বললাম যে থ্যাংক ইউ ভাইয়া, তোমাকে অনেক ধন্যবাদ, এইভাবে তো আসলে আমাকে কেউ বুঝে না। এবং আপনি বিশ্বাস করবেন না, মজ্জেন আমাদের বাসায় আসার পর থেকে মানে
টয়লেট পরিষ্কার করা, রান্নাবান্না করা থেকে শুরু করে বাসায় যাবতীয় যত কাজ আছে, ইভেন আমার অনুষ্ঠানের কাজ ও একাই সব করতেছে। রাত দিন মিলে 24 ঘন্টা কাজ করে। কী ব্যাপার মহাজ্জেন, তুমি এত কষ্ট করতেছো কেন, এত কাজ করতেছো কেন? আরে আমরা তো আছি, আমরা করবো, তুমি রিল্যাক্স হও না। ও আমাদেরকে কোনো কাজই করতে দেয় না, নিজেই সব কাজ করে সাবার করে ফেলতেছে। মানে প্রচুর অ্যাক্টিভেটেড, মানে প্রচুর অ্যাক্টিভ মানে কাজের প্রতি। ওকে ফাইন, ও কাজ করতেছে, আমি ওকে আমার মতো করে সাপোর্ট দিয়ে আছি। এমন করতে করতে আমাদের অনুষ্ঠানটা চলে আসছে। তো অনুষ্ঠান যেদিন আসলো, অনুষ্ঠানের পরের দিন, মানে অনুষ্ঠান হয়ে গেল, অনুষ্ঠানের পরের দিন ওর বাবা মা কিন্তু আর আসলো না। অনুষ্ঠানের পরের দিন আবির তখন চলে যাবে। আমার আম্মা তখন, মহাজ্জেন তখন চলে যাবে। আমার আম্মা আমাকে বারবার বলতেছে, আবির একটা কাজ কর না, ছেলেটা এতদিন ধরে আমাদের বাসায় ছিল, কি খাইলো না খাইলো, এবং আমাদের বাসায় তো ও অনেক দিন ধরে কষ্ট করছে, এবং এখন অনুষ্ঠান শেষ, ছেলেটা চলে যাবে, 2 দিন আমাদের বাসায় বেড়ায় যাক, একটু ভালো মন্দ খাইলো, কাজের কারণে তো খাইতে পারে নাই। তা আমি আমার কথা শুনে আমারও ভালো লাগছে আম্মুর কথাটা। আমি তখন মহাজ্জেনকে বললাম যে ভাই তুমি 2টা দিন বেড়ায় যাইও না। ও আমাকে বলে, না ভাই আমার তো পড়াশোনা আছে, আমার তো পড়াশোনা করা লাগবে, আমি চলে যাব। তা আমি বললাম যে আরে না বেটা, পড়াশোনা করবো আর কি, 2 দিনে কিচ্ছু হবে না, আম্মা বলেছে তুমি থাকো। তো ও তখন আমাদের বাড়িতে, মানে আমাদের বাসায় তখন মানে একদম আম্মুর সাপোর্টে সমস্ত কাজবাজ করতেছে, বাসায় যত কাজ আছে সমস্ত কিছু ও করে, এবং আমার একদম ছোটো ভাইয়ের মতো। 2 দিনে কথা বলে 4 দিন হয়ে গেছে। ওই কিন্তু আর যায় না, আর আমি যে যায় না, আমি কিন্তু মানে নারাজ না, আমি কিন্তু খুশি হয়ে যে যাচ্ছে না, আমারও ভালো লাগতেছে। তো দেখা গেলো 4 দিন পেরিয়ে যাওয়ার পরে ও তখন বলে চলে যাবে। 4 দিন পরে আমার বলে চলে যাবে। তো আমার আম্মার সামনেই বলে যে আবির ভাইয়া আমি কালকে চলে যাব। তা আমার আম্মা মুহূর্তের মধ্যে বলতেছে যে তুমি কই যাবা, তোমার যাওয়ার দরকার নেই, এমনিই বলতেছে। আমি তখন বললাম, মা তুমি কি বলো, তো পড়াশোনা আছে, ও মাদ্রাসায় পড়ে, ওর তো পড়াশোনার ক্ষতি হইতে আছে, আমরা তো ওর ক্ষতি করে লাভ নেই, ও যাইতেছে, ও চলে যাক। আমার মা বলতেছে, কে বলছে তোর এই মিথ্যা কথা, ও পড়াশোনা করে, ও তোর মিথ্যা বলছে, ও পড়াশোনা করে না। এই প্রথম ওর একটা মিথ্যা আমার কাছে ধরা পড়লো। তা আমি বললাম, কি বলো এটা মা, তুমি ও পড়াশোনা করে না, কী ব্যাপার মহাজ্জেন? তখন নিচের দিকে তাকায় আছে। পরে আমি বললাম যে মহাজ্জেন বিষয়টা কি, তুমি পড়াশোনা করো না, তুমি আমাকে বললো মাদ্রাসায় পড়ো। তে আমার এবার নিচের দিকে তাকায় তুমি মনে করে বলতেছে, ভাইয়া মাদ্রাসায় পড়তাম, কিন্তু পারিবারিক অবস্থা তো খারাপ, আর আমার আব্বার একার পক্ষে সংসার চালানো সম্ভব না, আমি মাদ্রাসায় চাকরি, মানে মাদ্রাসা ছেড়েই একটা চাকরি করতাম, তো কিছুদিন হলো আমার চাকরিটাও চলে গেছে। তো আমি বললাম যে ও মা, কিছুদিন হলো তোমার চাকরিটাও চলে গেছে, তা তুমি এটা আমাকে আগে বলবা না, তো তুমি আমার অফিসে জয়েন করো, আমার অফিসে জয়েন করো, ওইখানে থাকো, আর মানে ওইখানে কাজ করো, প্রয়োজন আমার বাসায় থাকো। ও মুহূর্তের মধ্যে রাজি হয়ে গেল। তো রাজি হয়ে যাওয়ার পরে আমার আম্মাও খুশি, আমিও খুশি, বাসার সবাই খুশি যে ও এরকমভাবে একটা সুযোগ হয়ে গেল। পরে আমার অফিসে একটা পিয়ন পোস্টে আমি তখন ওকে চাকরি দিলাম, যে অফিসে আমি কাজ করতাম। ও তখন পিয়নের মতো কাজ টাজ করতেছে এবং আমার সাথে যাচ্ছে বাইকে করে, একসাথে বাইকে করে যাচ্ছে, আবার বাইকে আসতেছি। আমি ওকে পাওয়ার পরে প্রচুর সাপোর্টিং একজন মানুষ পেয়ে গেলাম। মানে ও যে আমাকে এত সাপোর্ট করে, এত বুঝে, মানে সর্বদিক থেকে ফুললি আমাকে সাপোর্ট করতেছে। আমার সমস্ত কিছু অনেক এত ভালো বুঝে, যা বলার মতন। আমার চোখের দিকে তাকালে আমার ভিতরের মানে কথাও বুঝে যায়, আমার ভিতরে কী চলতেছে এটাও বুঝতো। খুবই অ্যাক্টিভনেস একটা ছেলে ছিল। তো সব কিছু আমি ওকে সাপোর্ট করাই, মানে ওরে দিয়ে করাইতেছি, ও করতেছে, ও এবং করে খুব আনন্দিত হচ্ছে। এভাবে প্রায় আমাদের বাসায় 8 থেকে 9 মাসের মতো ছিল। এরই মাঝে আমার ভিসার প্রসেসিংটা হয়ে গেছে, জার্মানির ভিসাটা। তো আমি তখন চলে যাব, এবং চলে যাওয়ার সময় চিন্তা করলাম জার্মান চলে যাব, আমাদের বাসায় তো একা, আমার আম্মা থাকে, আমার ছোটো বোন থাকে, আমার ছোটো বোন তখন পড়াশোনা করতো, স্কুলে পড়তো, স্কুল শেষ করে তখন ও কলেজে পড়ে। তো আমি তখন আম্মারে বললাম, আম্মা আমি তো চলে যাব, তোমরা কি একা থাকতে পারবা? আম্মা আমারে বলে, মহাজ্জেন আছে না? তখন আমি মহাজ্জেনকে বললাম, মানে একদম নিকট, আমি এতদিনেও আমার ব্লাড রিলেশনের মতো হয়ে গেছে। ওর রুমে ডাইকে নিয়ে বললাম, মহাজ্জেন আমি তো চলে যাচ্ছি, এবং অফিসে চাকরি আমি ছেড়ে দিব, এখন থেকে তোমাকে একাই অফিস করা লাগবে, অফিসের সবার সাথে নম্র ভদ্র ভালো ব্যবহার করবা, আর তুমি থাকবা কোথায়? এটা বলে তো আমাকে বলতেছে, ভাইয়া আপনি যেখানে বলেন সেখানেই থাকবো, আমাকে যদি একটা মেস ঠিক করে দেন মেসে থাকবো, আর যদি বলেন অন্য কোথাও থাকতে আমি তাও থাকবো। আমি বললাম, মেসের দরকার কি, তুমি আমার বাসায় থাকো। ও আমারে বলতেছে যে ভাইয়া আপনি থাকবেন না, আমি আপনার বাসায় কীভাবে থাকি? আমি বললাম, আমার মা তো তোমাকে অনেক পছন্দ করে, আর তুমি তো আমার ভাইয়ের মতোই, আমি না থাকলে, তুমি আমার বাসায় থাকলে অন্তত আমি একটা নিরাপদ থাকবো, সবসময় আমার মায়ের খবর, বোনের খবর তোমার কাছ থেকে নিতে পারবো, এইটা আমার জন্য অনেক বড় একটা সাপোর্ট হবে ভাই, সো আমি চাই তুমি আমার বাসায় থাকো। ও আমাকে বলতেছে, ভাইয়া আপনি যদি বলেন তাহলে থাকি, কিন্তু এটা আমার ভিতর থেকে আসতেছে না, মানে এতটাই ভালো আপনি খেয়াল করেন। তাই আমি বললাম যে না ঠিক আছে, সমস্যা নাই, তুমি থাকো, আমি নিজেই তোমাকে অনুমতি দিলাম। তো পরে আম্মারে বুঝিয়ে বললাম, আম্মা তো অনেক খুশি যে যাই হোক একটা মানুষকে পাওয়া গেল। বিপদে আপদে 2টা মেয়ে মানুষ থাকে, মহিলা থাকে, কত বিপদ হতে পারে। তো এই হিসাবে আম্মা তখন ওরে রেখে দিলাম, তো আমাদের বাসায় থাকতেছে।
তো আমাকে যখন ও কাগজপত্র সব কিছু ঠিকঠাক হলো, আমি তখন ফ্লাইটে জার্মান চলে গেছি, মামাদের কাছে চলে গেছি। আমাদের নিজেদের বিজনেস আছে, ওনাদের অফিসে আমি তখন কাজ করতেছি। এখন জার্মান চলে যাওয়ার বেশি দিন না, আপনার প্রায় বৎসর খানিক হয়ে গেছে। বৎসর খানিক পরে আমাদের অনেক রিলেটিভরাই তো আমাদের বাসায় আসে যায়। বৎসর খানিক পরে আমার আম্মা হঠাৎ করে একদিন রাতের বেলায় আমারে ফোন দিয়ে বলতে, সাবির তোর একটা কথা বলবো, তুই এটা কীভাবে নিবি জানি না, তবে আমার এটা একটা শেষ ইচ্ছা, মানে আমার জীবনে তোর কাছে আর কোনো চাওয়া নাই, তুই আমার এই চাওয়াটা পূরণ করবি। তা আমি মনে করছিলাম কি ভাই জানেন, ভাবছিলাম মা মনে হয় বলবে মুয়াজ্জিনরে জার্মান নিয়ে আসার জন্য। তো আমি এটাই মনে করছিলাম, বা মুয়াজ্জিনকে কিছু টাকা টুকা দেওয়ার জন্য, কারণ আম্মা সবসময় মুয়াজ্জিনের প্রশংসা করতো। আমি আসার পর থেকে অলওয়েজ মুয়াজ্জিনের প্রশংসা করে, মুয়াজ্জিন আমার আম্মার হাত পা পর্যন্ত টিপে দেয়, মাথা টিপে দেয়, এবং আমাদের বাসায় যাবতীয় সমস্ত কাজ করে। আম্মার সারাক্ষণে মানে মুয়াজ্জিনের প্রশংসায় পঞ্চগড়, এমন একটা অবস্থা। তো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে মা, বলো কী হয়েছে আমি শুনি। আমারে বলে যে আমি নিয়ত করছি তোর বোনেরে, মানে তোর বোন আরশিরে মুয়াজ্জিনের কাছে বিয়ে দিব। আমি এটা শুনে তো অবাক, কিরে আমার আম্মার মতো মানসিকতা বলতেছে, মুয়াজ্জিনের তো কিছুই নেই, মুয়াজ্জিনের তো কোনো কিছুই নেই। পরে আমি ভাবছিলাম মুয়াজ্জিনের মানে অতীত নিয়ে তো আমি আমার মার সাথে কখনো কথা বলি নাই, মুয়াজ্জিন হয়তো আমার আম্মাকে মিথ্যা বলতে পারে তার ফ্যামিলি নিয়ে। পরে আমি বললাম মা, তুমি যে মুয়াজ্জিনের কাছে তোমার মেয়ের বিয়ে দিবা, বেশ ভালো আইডিয়া, তোমার কথা ঠিক আছে, কিন্তু তুমি কি মুয়াজ্জিনের বাড়িতে কখনো গেছিলা? মুয়াজ্জিনের কি আছে না আছে বা মুয়াজ্জিনের ফ্যামিলি এসব কি তুমি দেখেছো? আমার আম্মা বলে আমি ছেলে দেখে মেয়ে বিয়ে দিব, ফ্যামিলি দেখে না। আর মুয়াজ্জিনের কাছে আমি মেয়ে বিয়ে দিলে মুয়াজ্জিন আমার বাসায় থাকবে, আমাকে বলছে। তো আমি বললাম মানে তুমি মুয়াজ্জিন এটা বলেও ফেলছো? মা বলে হ্যাঁ আমি মুয়াজ্জিনটা বলছি। তাই আমি বললাম মুয়াজ্জিন কি বললো? মা বলে মুয়াজ্জিন তো রাজি, ও রাজি, ও হচ্ছে রাজি। পরে আমি বললাম মা দেখো, আমি তোমাকে আবারও বলি, তুমি তো অনেক ইমোশনাল, অনেক কিছু বুঝো না, এখন তোমাকে বোঝানোর জন্য বলি। দেখো মুয়াজ্জিনদের কিন্তু মূলত কিছুই নেই, ওরা চিরং শহরে ভাড়া থাকে এবং ওরা ওখানকার স্থায়ীও না, ওদের স্থায়ী ঠিকানা কোথাও আমি সেটাও জানি না। হ্যাঁ এটা সত্যি যে ছেলেটা অনেক ভালো, নম্র, ভদ্র, এরকম ছেলে লাখে একটাও খুঁজে পাওয়া যাবে না, ও সর্বদিক থেকে ভালো, ঠিক আছে, কিন্তু এখন বড় বিষয় হচ্ছে ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো খুবই খারাপ। তো এরকম একটা নিম্নবিত্ত ফ্যামিলিতে তুমি তোমার মেয়ের বিয়ে দিবা, এরপরে আবার পস্তাবা না তো, আবার আমাকে বলবা না তো আমি ছেলের আইনে দিছি, আমার দোষ দিবা না তো? আমি কিন্তু ওই ছেলেরা আমার বাসায় আনছি তোমার মেয়ে বিয়ে দেওয়ার জন্য না। আমার মা তখন বলে বাবারে দেখ, আমি এটা নিয়ত করছি, এটা আমি পূরণ করবই, এবং এটা আমার নিয়ত। মুয়াজ্জিন আমার বাসায় থাকবে, আমার একটা ছেলে, আজ থেকে আমার দুইটা ছেলে। মুয়াজ্জিন আমার বাসা আমার ছেলের মতোই থাকবে। আমি বললাম তো আমার বোন আরশিকে তুমি জানাইছো? আমার আম্মা বলে আরশিকে নিয়ে তো চিন্তা করতে হবে না, আরশিকে নিয়ে আমি চিন্তা করবো। আর এক কথায় ধরে রাখ, আরশিও রাজি। মানে আমি তখন ভাই এতটাই বিস্মিত এবং অবাক হয়ে গেলাম, আমার বোন এতটাই মডার্ন, আপনি বিশ্বাস করবেন না। ও সেই সময়তে সিরা প্যান্ট পরে, ওই সময় তো সিরা প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে এবং খুব গেঞ্জি পরে, খুবই ওয়েস্টার্ন মডার্ন, এবং ও এই সমস্ত হুজুর, তারপরে মানে পাঞ্জাবি পরা লোক, মানে এগুলো দেখতেই পারে না, এসব থেকে ও 100 হাত দূরে থাকে। এখন আম্মা বলতেছে ও নাকি রাজি, মানে আমি তো রীতিমতো অবাক, কী রে ভাই, আম্মা বলতেছে ও রাজি হবে কীভাবে? ও তো রাজি হওয়ার কোনো প্রশ্নই আসে না, ও রাজি, মানে আমি শুনেই অবাক হয়ে গেলাম। তারপরেও চিন্তা করলাম যে ঠিক আছে, মা যেহেতু বলতেছে, এরপরে আমি বললাম যে ঠিক আছে আমি একটু চিন্তা করি। রাতের বেলায় বিষয়টা আমি তখন মামারে জানালাম যে মামা এমন এমন ঘটনা। মামা বলা আচ্ছা ঠিক আছে, আমি তোর আম্মুর সাথে কথা বলবো। মামা আমার সাথে কথা বললো। পরের দিন দুপুরবেলা একসাথে খাবার খাচ্ছিলাম, মামা আমারে বলে, মামিও ছিল, মামা আমারে বলে আবির তুই গতকালকে যা বলছিলি রাতের বেলায়, আমি তো তোর আম্মুর সাথে কথা বলছি, আমি তো এটা একটা সাজেশন খুঁজে বের করছি। তাই আমি বললাম কী বের করছো? মামা বলে যে দেখ, তোর তো কোনো ভাই নেই, তোর বাবাও নাই, চাচা যেটা কেউই নেই, তুই তো আসলে একাই, তোর বোনটাকে বিয়ে দিবি, মেয়েটা অন্য একটা ফ্যামিলিতে চলে যাবে, সেও তোর ফ্যামিলি থেকে আউট হয়ে গেল, বিদায় হয়ে গেল। কিন্তু আমরা যতটুকু মুয়াজ্জিনের সম্বন্ধে শুনলাম, ও নম্র, ভদ্র, বা তোর মা যেভাবে বলে গেল আর কি, যে যদি সত্যি এরকম হয় তাহলে খারাপ কি, তোর একটা ভাই তোর ঘরেই থাকলো, এবং তোর তো মানে লোকজন দরকার। সো তোর বাসায় যদি তোর বোন থাকলো, সাথে একটা ছেলেও থাকলো, এটা তোর জন্য ভালো নয়। এখন তোর আম্মাকে বিয়ে দিবি, তোর বোন চলে যাবে, এরপরে তোর আম্মা বাসায় একা একা থাকে, কী হয় না হয়, বিপদ আপদ, এগুলো তো বলা যায় না। এবং তোর আম্মা মরে গেল, হয়তো তুই তার কোনো খবর পাবি না, বিদেশের মাটিতে পড়ে আছিস। তো এর চেয়েও বেটার হয় কি যে তুই ওই মুয়াজ্জিন ছেলেটাকে তোর বোনের কাছে বিয়ে দে, এবং মানে তোর বোনকে বিয়ে দিয়ে দিই ছেলেটার কাছে, এবং ছেলেটা তোর বাসায় থাকুক। তাই আমি বললাম মামা আপনি কি এটা বুঝতেছেন যে ছেলেটার ব্যাকগ্রাউন্ড? আমার মামা বলে শোন, এই দুনিয়াতে যত ধনী হয়েছে তারা গরিব থেকেই ধনী হয়েছে, কেউ ধনী থেকে ধনী হয় নাই, সবাই গরিব থেকেই ধনী হয়েছে। সুতরাং এই ছেলেটাকে তুই যদি সাপোর্ট করিস, ছেলে যদি ভালো হয়, তাহলে তার ধনী হতে বেশি সময় লাগবে না। তো মামাও যেতে রাজি, আমিও, মাও রাজি, তা আমি আর একা কী করবো? তা আমি তখন আমার বোনের সাথে কথা বললাম মোবাইল ফোনে, আরশিরে জানালাম যে আরশি
আম্মা তো এরকম এরকম বলতেছে, এখন তুই কি বলিস? বা ও আমাকে বলতেছে, দেখেন ভাইয়া, এখন আম্মু বলতেছে আর আম্মু আমাকে তো মানে বুঝাইছে, আর ছেলেটাও দেখতে শুনতে ভালো, আমাদের বাসায় থাকে এবং সবসময় আমার আম্মুর সেবা যত্ন করে, তাই এরকম একটা ছেলেকে বিয়ে করলে তো আমি দেখি আম্মুর ভালোই হবে। আমি বললাম, দেখ তুই না অনেক মডার্ন ছিলি, পাঞ্জাবি পরা লোকে দেখতে পারতি না, এবং মুখে দাড়ি থাকলে তুই রেগে যাইতি, আমারে বলতে ভাইয়া আপনি দাড়ি তাড়াতাড়ি সেভ করেন। তা আমাকে বলে, ভাই আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি দিনের পথে চলে আসছি, আমি এখন খারাপ নাই। আমি বললাম, কি বলিস? আলহামদুলিল্লাহ, তার মানে কি মুয়াজ্জিন তোদের সবাইকে ভালো করে ফেলছে? ও বলে, হ্যাঁ, ও অনেক ভালো একটা ছেলে, সবাইকে ভালো করছে। আমি তখন বলি যে আলহামদুলিল্লাহ, আম্মারে তাহলে বলে দিস আমি রাজি আছি, তা বিয়ের অনুষ্ঠান কবে করবি? ও তখন বলে, ঠিক আছে তুমি আম্মুর সাথে কথা বলো। মাকে দিল, আমি বললাম, মা কবে করবা? মা আমারে বল, আমি আপাতত বড় করে করতে চাই না, তোরা আসলে পরে বড় সড়ো করে করব, এখন আপাতত ছোটোখাটো করে আমি শুধু মেয়েটার ওর হাতে তুলে দিই, একটা হুজুর ডেকে, অতটুকুই। আমি বললাম, আমার একমাত্র বোনের বিয়ে তুমি এভাবে দিবা, এটা কেমন দেখায়? আম্মা বলে, না 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 রে বাবা, ওর বাবা মাকে আনবো, আইনা আমরা ছোট করে 2-1 জন মানুষ ডাইকা আমার মেয়েটার ওর হাতে তুলে দিব, কারণ তো আমার বাসায় থাকতেছে, এবং এরপরে তোরা যখন আসবি, তোর মামারা আসবে, তোর মামিরা আসবে, মামা তো ভাই বোন আসবে, তা সবাই মিলে তখন অনেক বড় করে ধুমধাম করে তোর অনুষ্ঠান করিস। তা আমি বললাম, আচ্ছা মা ঠিক আছে, তাহলে তোমার প্রস্তাবে আমি মেনে নিলাম, যে ঠিক আছে তাহলে তুমি কাজ করো। তো ওই দিন ছিল বুধবার, বৃহস্পতিবার শুক্রবারে আমার আম্মা সিদ্ধান্ত নিল যে শুক্রবারে আমার আম্মা কাজটা সম্পূর্ণ করবে, এবং যেমন কথা তেমন কাজ। ঠিকই শুক্রবারে আমার আম্মা হুজুর আনলো, এনে আমাদেরকে ফোন দিল, আমরা মোবাইল কলে ছিলাম, এবং ওভাবেই তখন আমার বোনের বিয়ে সম্পাদন হয়ে গেল। তো ওই সময় আবার মানে অ্যান্ড্রয়েড ফোন টোন বের হওয়ার শুরু হয়েছে মোটামুটি। আমাদের বাসায় বসে ছিল না, আমি মাকে বলছিলাম ফোন কেনার জন্য, মা বলছে কিনবে, তুই সময় কিনে নাই, তাহলে কিন্তু আমরা মানে দেখতে পারতাম, তো ভিডিও করে মা আমাদেরকে দিতে পারতো। এরপরে যাই হোক, আমার বোনের বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে ও তো আমাদের ঘরে আছে, মজ্জান আমাদের ঘরে আছে, আমার তো আর কোনো টেনশন নাই, আমার কোনো চিন্তা ভাবনাও নেই। মজ্জান আমার ঘরে আছে, আমার মাকে দেখাশোনা করতেছে, আমার বোনকে দেখাশোনা করতেছে। আমি তখন জার্মানিতে আছি, পড়ে আছি। তো আমার তো অনেক রিলেটিভরা আছে, আত্মীয় স্বজনরা আছে, যারা আমাদের ব্লাডের কেউ না হলে আমাদের সাথে সম্পর্ক ভালো। তো এরা মাঝে মাঝে হতো কি আমাদের বাসায় আসতো, আমার আম্মুর সাথে কথা বলতো, আমার বোনের সাথে কথাবার্তা বলতো। এরকম করতে করতে আমার দূর সম্পর্কের একটা খালাম্মা হয় সম্পর্কে, উনি ওনার গ্রাম থেকে আসছে, মানে আমার আম্মার কেমন আত্মীয় হয়, ওনার বাড়ি হচ্ছে বরিশালে। আমার ওই খালা তখন আসছে আমাদের এখানে একটা ডাক্তার দেখাবে। তো উনি ডাক্তার দেখাতে গিয়ে 2 দিন আমাদের বাসায় ছিল, মানে আমরা যে বাসায় ছিলাম আমাদের নিজের বাড়িতে ছিল। 2 দিন থাকার পরে উনি তখন আবারও চলে গেছে বরিশালে। যাওয়ার পরে কেমনি জানি উনি আমার নাম্বারটা ম্যানেজ করে আমার একদিন কল দিছে। কল দেওয়ার পর আমি কল ব্যাক করছি, পরে আমি বললাম, খালা কী অবস্থা? আরে বলতে, সাবির আমি তোমার নাম্বারটা অনেক দিন ধরে খুঁজতেছি বাবা, তোমার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আমি বললাম, গুরুত্বপূর্ণ কথা? কী কথা বলেন না, সমস্যা নেই। আমার বলে, কিন্তু বাবা এটা যে বলবো, কিভাবে বলবো ঠিক বুঝতেছি না, এবং এটা শুনেই তুমি আমার ফোন লাইন কেটে দাও কিনা, বা আমাকে খারাপ মনে করো কিনা, আমাকে বাজে মনে করো কিনা, আমি এটার একটা ভয়ে আছি। আমি তখন বললাম যে, ভয় ভীতি ভিতরে রেখে লাভ নাই, আপনি আমাকে বলেন কি হয়েছে, আমি শুনি। তুমি বলে, তুমি কিন্তু বিষয়টা কারোর সাথে শেয়ার করবা না, তুমি নিজের চোখে এসে দেখে এরপর এটা যাচাই করবা। আমি বললাম, খালা আপনি একদমই টেনশন করবেন না, আমি কারো কাছেই বলবো না, এবং আপনি আমার কাছে একদম নির্দ্বিধায় নীরবে শান্তভাবে বলেন কি হয়েছে। খালা তখন আমাকে বললো, বাবারে আমি তোমাদের বাসায় গেছিলাম, তোমাদের বাসায় 2 দিন ছিলাম, আমার শারীরিক কন্ডিশনটা খারাপ ছিল, ডাক্তার দেখাইছি, 2 দিন ছিলাম, এবং 2 দিন পরে আমি চলে আসছি। তো বাবা তোমার বাসায় যেটা দেখে আসছি, আমি এটা নিজের চোখকে বিশ্বাস করাতে পারতেছি না। তাই বললাম যে, খালা আপনি কী দেখে আসছেন যা নিজের চোখে বিশ্বাস করাতে পারেন না? কি দেখছেন বলেন তো? আমারে বলতেছে, যে ছেলেটা তোমার বাসায় থাকে ওই ছেলেটার নাম তো মুয়াজ্জিন না? আমি বললাম, জি মুয়াজ্জিন। বলে, উনি কি কোনো হুজুর? আমি বললাম, না আসলে মূলত কোনো হুজুর না, কিন্তু হুজুরের বেশ নিয়েও চলাফেরা করে। খালা আমাকে বলে, ওর কাছে কাকে বিয়ে দিছ? আমি বললাম, ও মা আপনি আমার বাসায় 2 দিন ছিলেন, আপনি জানেন না? আরশির ওর কাছে বিয়ে দিছে। পরে তিনি আমাকে বলে, বাবা তুমি আমাকে মাফ করে দিও, খারাপভাবে নিও না, তোমার আম্মার সাথে কি এই ছেলের কোনো অবৈধ সম্পর্ক আছে? এইভাবেই এটা বলাতে আমি তখন একটু মানে বিব্রত হয়ে গেলাম যে, খালা এটা আমারে কি বলল? আমি বললাম যে, খালা আপনি এটা আমারে কি বললেন, এবং এটা কি আপনার বলাটা ঠিক হয়েছে? আমার বলে, বাবা তোমার শুনতে হয়তো খারাপ লাগতেছে, কিন্তু তুমি যদি চোখে দেখতে হয়তো তুমি বিশ্বাস করতা। আসলে কি তোমার মার সাথে ওর কোনো অবৈধ সম্পর্ক আছে? আমি বললাম, না আমার আম্মার সাথে ওর অবৈধ সম্পর্ক থাকবে কেন? ও তো আমার বাসায় আসছে, আমার মাকেও মায়ের নজরে দেখে, আমার মা ওর মা একই। উনি তখন বলে, তাহলে তোমার মা আর ও একসাথে থাকে কেন? আমি বললাম, নাউজুবিল্লাহ খালা এটা আপনি কী বলেন? আমার মা ওর সাথে কেন একসাথে থাকবে? আমার মা আলাদা থাকবে, ও আমার বোনই আলাদা থাকবে। খালা তখন বলতেছে, শুধু তাই নয়,
তোমার বউ আর তোমার মা একই রুমে ওই ছেলের সাথে থাকে। এটা আমার নিজের চোখের দেখা, আমি নিজের চোখকে বিশ্বাস করাতে পারি নাই। ওরা এক রুমেই থাকতেছে এবং এক রুমে ঘুমাইতেছে, আমি এটা নিজের চোখে দেখছি। আমি বললাম, খালা আপনি সম্ভবত ভুল দেখেছেন, এইটা আপনার একটা ভুল হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, আসলে এরকম কিছুই না, এরকম কোনো কিছুই না, আপনি হয়তো এটা ভুল দেখেছেন। তো আমার তখন বলে যে না বাবা, আমি তোমার কথাটা জানাইলাম, তুমি যদি পারো দ্রুত বাংলাদেশে আসো, অথবা তোমার বাসায় অন্য কোনো লোক পাঠিয়ে তুমি বিষয়টা জাস্টিফাই করো, কিন্তু তুমি তোমার মাকে জানাইও না। এইটা বলি তখন উনি ফোনটা কেটে দিল। দেওয়ার পর আমি তখন ভীষণ রকমের চিন্তায় পড়ে গেলাম, কিরে এটা কেমন কথা, এই কী কথা খালা আমরা শোনাইলো। এই কথা শুনি তো আমার মাথায় তখন মনে হয় মানে আকাশটা ভেঙে পড়লো, আমার মাথায় পুরো আকাশ ভেঙে পড়ছে যে খালা এটা আমার কি বললো। এখন আমি চিন্তা করতেছি আমি এখন কি করব, আমি কি এটা মাকে জানাবো? আর মাকে জানাইলে এটা তো আরও খারাপের দিকে যাবে। আমার মা যে টাইপের মানুষ, আমার আম্মা তো বরিশালে গিয়ে খালারা আস্ত রাখবে না, মেরেই ফেলবে। তো আমি এখন কি করব? কিন্তু আমি জিনিসটা বিশ্বাসও করতে পারতেছি না, আবার বিশ্বাস মানে কি করব বুঝতে পারতেছি না। তখনই আমার হঠাৎ মাথায় আসছে মুয়াজ্জেন আসলেই কে, বা কেন আমার মা মুয়াজ্জেনের সাথে থাকবে। আমার তখন আধা বিশ্বাস হয় আধা হয় না। আবার এটাও চিন্তা করে খালা এসব বলে লাভ কি? আবার ওই খালাও কিন্তু অনেক ধন্যার্থ পরিবারের মহিলা, ওর অনেক টাকা পয়সা আছে, স্বামী অনেক প্রভাবশালী পয়সাওয়ালা মানুষ। তো সে আমাকে এসব বলে আমার সংসারের ভিতরে ঝামেলা লাগিয়ে তার তো কোনো লাভ নেই। এখানে তার বেনিফিটটা কি, কেন সে আমাকে এটা বলবে? 2টা দিন কেটে গেল, মাকেও বলি না, আমার বোনকেও বলি না, মুয়াজ্জেনকেও কিছু জানাই না। কিন্তু চিন্তা ভাবনা দিনে দিনে অতিরিক্ত বেড়ে গেল, মানে চিন্তা ভাবনা বাড়তেই আছে, বাড়তে 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 একটা পর্যায়ে আমি চিন্তা করলাম যে মাকে যেহেতু খালা বলতে মানা করছে, তারপরও আমি হালকা মারে একটু টাচ দিলাম, মানে ডিরেক্টলি বলি না, ইনডিরেক্টলি বলছি। কিন্তু দেখলাম যে মা এর ধারে কাছেও নাই। কিছুদিন পর ওই খালা আমাকে আবারও কল দিছে, আবার কল দিয়ে আমার বলতেছে, আবির তুমি কি বিষয়টা নিয়ে আলোচনা করছো, চিন্তা করছো, কবে দেশে আসতেছো? আমি বললাম, খালা আমার মাকে আমি যতদূর চিনি জানি, আমার মা কিন্তু এই টাইপের কোনো মহিলা না। আর আমার মনে হয় কি যে আপনার কোথাও ভুল হচ্ছে, আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি মনে হয় কোথাও ভুল করতেছেন, আমার মা আসলে এই টাইপের মহিলা না। খালা আমাকে বলে, আবির বাবারে, আমি তোমার কাছে এক বিন্দুও মিথ্যা বলি নাই, তোমার সংসারের মিথ্যা বলে আমার কী লাভ বলো? তুমি আমার কথা বিশ্বাস না হলে আমার বাসায় একটা কাজের মেয়ে আছে, তুমি আপাতত ওই কাজের মেয়েটারে তোমার বাসায় কাজের লোক হিসেবে নিয়ে যাও, এবং ওই মেয়েটা দেখে তোমাকে জানাবে। আমি তখন বললাম, আচ্ছা খালা ঠিক আছে, আমি রাখি, আমি আপনাকে জানাবো। পরে ফোন কাটার পরে চিন্তা করতেছি, খালার বাসার কাজের মেয়ে যদি আমি আমার বাসায় দিই, খালা যা শিখিয়ে দিবে কাজের মেয়ে তো তাই বলবে। না, আমি খালার বাসার কোনো কাজের মেয়ে আমার বাসায় পাঠাবো না, আমি অন্য একটা কাজের মেয়ে আমার বাসায় পাঠাবো। যে একটা কাজের মহিলা যদি থাকে, আমাদের বাসায় আগে একটা কাজের মহিলা ছিল, আবির আসার পর আমার মা ওই মহিলাটাকে বিদায় করে দেয়। তো এবার আমি একদিন মারে বললাম, মা তুমি সারাদিন বয়স্ক মানুষ কাজ টাজ করো, আমি একটা কাজের মেয়ে দিব বাসায়, একটা কাজের মেয়ে থাকলে ভালো। আমার আম্মা বলে, না আমাদের তো দরকার নেই, আমরা তো বাসায় বেশ ভালোই আছি, রান্নাবান্না সব কিছুই তো মুয়াজ্জেনই করে, ঘর গোছানো টোছানো থেকে সবই মুয়াজ্জেন করে, সো আমাদের বাসায় কাজের লোকের কি দরকার? আমি বললাম, না মা তোমার তো এমনি হাড়ের সমস্যা বা শারীরিক কন্ডিশন ভালো না, সো আমি চাচ্ছি একটা কাজের লোক বাসায় থাকুক, সো আমি একটা কাজের লোকের ব্যবস্থা করতেছি, তুমি মা মানা করো না। আমার আম্মা বলেন, না কাজের লোক তো প্রয়োজন নাই, শুধু শুধু কেন টাকা নষ্ট করবি? আমি বললাম, মা প্লিজ তুমি না করো না, আমি যা বলেছি আমি তা করবো, তুমি প্লিজ মানা করো না। তো মা রাজি হয় না, তারপরে জোর করে মাকে রাজি করাইছে। পরে আমার এক বন্ধুর বাসায় কাজের মেয়ে আছে, বন্ধুর সাথে কথাবার্তা বলে ওদের বাসার কাজের মেয়েটারে টেম্পোরারি শুধু এই জিনিসটা দেখার জন্য যে এটা আসলেই সত্যি কিনা, ওই কাজের মেয়েটাকে আমি তখন আমার বাসায় পাঠাইলাম। আমার বাসায় পাঠানোর পরে ভাই যেদিন পাঠাইছি ওই দিন রাতে মেয়েটারে বলে দিলাম যে তুমি এই জিনিসটা খেয়াল করবা। পরের দিন মেয়ে বলতেছে যে হ্যাঁ এটাই, কিন্তু আপনার আম্মা গোপনে ওই রুমে যায় এবং গোপনে ওই রুমে থাকে এবং সকালে ভোরে উঠে চলে আসে। তাই বললাম, আমার বোন বলে, হ্যাঁ আপনার বোন ওই রুমে থাকে। পরে চিন্তা করলাম যে আমার মা যদি ওর সাথে খারাপ কিছু করবে, তাহলে আমার বোনকে কেন রাখবে? আমার বোন তো রুমে থাকার কথা না, আর আমার বোন কিভাবে একই রুমে থাকবে? এইটা আমি ভাই তখন কিছুই মিলাইতে পারতেছিলাম না। এই বিষয়গুলো নিয়ে আমার মামার সাথেও কোনো কথা বলতে পারি না, মাকেও বলতে পারি না, কাউকে জানাইতে পারি না। মানে নিজের মাঝে নিজে তখন মানে ধ্বংস করে ফেলতেছি। এটা কি শুনতেছি? মাকে যে আমি এটা বলবো, এটা বলার মতো কোনো ভাষা আমার নাই, যে এরকম একটা নোংরা কথা আমি মাকে কিভাবে জানাবো, বা মাকে এটা বলার মতো তো আমার কোনো ইয়ে নেই। তো কাজের মেয়ে দেখলো, সবাই দেখলো, আমি তখন চিন্তা করলাম আমি নিজে দেশে যাব। যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে তো আমি আমার চোখে দেখবো, বা আমার চোখে দেখলে আমি এটা বিশ্বাস করব। ইতিমধ্যে কিন্তু আপনার 2-3 বছর কেটে গেছে, আমার বোনের ঘরে কিন্তু কোনো সন্তানাদি হয় নাই। কেন সন্তান হয় নাই সেটাও কিন্তু আমি জানি না। মাকে যদি প্রশ্ন করতাম, মা বলে হয়তো আল্লাহ দেয় না, এই জন্য হচ্ছে না। তো যাই হোক, একটা পর্যায়ে আমি তখন মামারে জানাইলাম যে মামা আমি দেশে যাব।
তো মামা বললো যে ঠিক আছে ভালো কথা, বিয়ে করবি? আমি বললাম বিয়ে করবো কিনা জানি না, বাট আমি কয়েক মাস থাকবো। তো উনি বললো ঠিক আছে। আমার টেম্পোরারি ডকুমেন্টও তখন হয়েছে, আমি তখন দেশে আসছি। খেয়াল করেন, দেশে আসার পরে যেদিন দেশে আসছি আম্মাকে জানাইছে আমি আসছি, যেদিন আসছি ওই দিন রাতের বেলায় আমার আম্মা ওই রুমে যায় নাই। আমি কাজের মেয়েটারে বললাম কিরে, ও আর আমি কিন্তু পাহারা দিছিলাম, আম্মা আম্মা রুমে ঘুমাইছে। পর আমি বললাম কিরে তুই যে বললি আম্মা ওই রুমে যায়, বল আজকে যায় নাই, তবে যাবে কালকে দেখেন। ঠিকও আমাকে যেমনি বললো, এর পরের দিন রাতেই আমার আম্মা ডিরেক্টলি ওর ঘরের দরজা ঢুকেই দরজাটা মানে ভিতর থেকে লাগাই দিছে। আমার বোনও কিন্তু ওই রুমেই আছে, একই রুমে। আমি তখন বুঝতে পারতেছিলাম না যে এটা কী হইল, মানে এইটা মূলত কি হইল, আমি এটা কি দেখলাম, মানে তো নিজের চোখে বিশ্বাস করতে পারতেছিলাম না যে এটা কীভাবে সম্ভব। আমার মনে হচ্ছে আমি স্বপ্নে দেখতেছি, আমি স্বপ্নের মধ্যে আছি, আমি ঘোরের মধ্যে আছি। এইটা তো আসলে মানার মতো কথাও না, শোনার মতো কথাও না, বিশ্বাস করার মতো কথাও না, যে এইভাবে একটা মানুষ ঘরের ভিতর ঢুকে গেল কেমনে কি, মানে বুঝতে পারতেছি না। তখন আমি বুঝতে পারতেছিলাম না যে এটা কেমনে কি, এটা কীভাবে কী হইল। অনেকক্ষণ ধরে এই দৃশ্যটা দেখলাম এবং রাতটা আমি সারাটা রাত ঘুমাইতে পারিনি। এমন দৃশ্য দেখলে কি ঘুমাইতে পারে? তখন আমার আম্মা ওখানে। সকালবেলা আম্মা তখন ওইখান থেকে বের হইছে। বেরোয়ার পরে আমি তখন নাস্তা করতে করতে মারে ছাদের উপরে ডেকে নিয়েছি। ডিরেক্টলি বলতে পারতেছি না, ছাদে ডেকে নিয়ে বললাম মা তুমি কালকে রাতে কই ঘুমাইছ? মা আবার বলে আমি আমার ঘরে ঘুমাইছি। আমি বললাম তোমার ঘরে মানে তুমি তোমার রুমে ঘুমাইছ? মা বলে হ্যাঁ আমি তো আমার রুমেই ঘুমাইছি। আমি বললাম রাতের বেলায় কি তুমি কোনো মুয়াজ্জিনের রুমে গিয়েছিলা, মানে আমার বোন আরশি বা মুয়াজ্জিনের রুমে গিয়েছিলা? মা আমার বলে না আমি ওই রুমে কেন যাবো, আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, এটা তুই কি বলিস? আমি বললাম মা সত্যি কি তুমি যাও নাই? মা বলে না আমি যাই নাই। আমি তখনও বুঝতে পারতেছিলাম না যে ঘটনা কি ঘটতেছে, মানে কি হচ্ছে, কোনো কিছু তখন পর্যন্ত বুঝতে পারতেছিলাম না। বাসার কাজের মেয়েটারে বললাম আমার আম্মা যে অস্বীকার করে, বলে হ্যাঁ উনি অস্বীকারই করে, উনি যায় না। উনি বলে উনি যায় নাই। তা আমি চিন্তা করলাম ঠিক আছে মা যেহেতু যায় নাই, পরের রাতে মা যাওয়ার সময় আমি মাকে ধরবো। পরের রাতে মা যখন যাবে আমি যাওয়ার সময় মাকে ধরবো। মা ও রুমে যাবে তো আমি ওর রুমের সামনেই অপেক্ষা করব। এরপরে রাতে হলো কি আমি মুয়াজ্জিনের রুমের সামনে দাঁড়িয়ে আছি, মা আস্তে আস্তে করে মুয়াজ্জিনের রুমের দিকে যাচ্ছে, ওই নিজের ঘর থেকে বেরিয়ে আসছে রাত্রে ঠিক 11টা থেকে 11:30টার মধ্যে। আমি মার সামনে দাঁড়াইছি, মার চোখগুলো তখন একদম লাল হয়ে আছে, আমার মুখের দিকে ভয়ঙ্কর নজরে তাকায় আছে। আমি বললাম কই যাইতেছ? বলে সর। আমি বললাম সরবো পরে, যাও কই? মা বললো তুই সর। সরতেছে না দেখা আমি তখন ওনার এভাবে হাত ধরে ফেলছে। হাত ধরা মাত্র উনি জায়গায় সেন্সলেস হয়ে গেছে, মানে জায়গায় জ্ঞান হারিয়ে ফেলছে। তা আমি দরজা ধাক্কাইতেছে, আমার বোন তখন দরজা খুলছে, খুলে বলে কী হয়েছে? আমি বললাম যে আম্মা অজ্ঞান হয়ে গেছে। আম্মাকে তখন আমরা ইমিডিয়েটলি ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বললো আমার শরীরে শারীরিক অনেক দুর্বল, 2 দিন হসপিটালে থাকলে ভালো হয়। তো আম্মার যখন জ্ঞান ফিরেছে আম্মা এখানে থাকবে না, আম্মা চলে যাবে, মানে আম্মা থাকবেই না, আম্মা চলে যাবে। এরপরে হসপিটালে থাকা অবস্থা আমি আমার বোনের বললাম আরশি তুই যে রাতের বেলায় ঘুমাস দরজা লাগিয়ে ঘুমাস না? আমার বলে হ্যাঁ ভাই আমি তো দরজা লাগিয়েই ঘুমাই। আমি বললাম মা কি তোদের রুমে যায়? ও বলি কী বলেন ভাইয়া, মা আমাদের রুমে যাবে কেন? আমরা তো দরজা লাগিয়েই ঘুমাই, আমরা হাজব্যান্ড ওয়াইফ ঘুমাইছি, আমরা দরজা লাগিয়েই ঘুমাবো না? ওর কথাবার্তাগুলো না কেমন কেমন জানি আমার কাছে সন্দেহজনক মনে হয়, মানে কথাবার্তা বলার মাঝেও কেমন কেমন করে জানি লিরিক্সগুলো ভুলে যায়, এমন একটা অবস্থা। সন্ধ্যের মাত্রাটা তখন আরও দ্বিগুণ হয়ে গেল যে আমার বাসায় আসলে কি হচ্ছে। আম্মারে বহু কষ্টে এক রাত হসপিটালে রাখলাম, উনি হসপিটালে থাকবেই না, পরের দিন সকালবেলা বাসায় নিয়ে গেলাম। এরপরে শুরু হলো এরপরে রাতে, মানে যেদিন বাসায় নিয়ে গেলাম ওই দিন রাতের বেলায় সেম ঘটনা আবারও মা যাচ্ছে, আমি সামনে দাঁড়াইছি, ওনারা ধরছি, উনি জ্ঞান হারিয়ে ফেলে। চোখে মুখে পানি দিলাম, সাথে সাথে জ্ঞান আসছে। ওই দিন সাথে সাথে ওই দিন জ্ঞান আসছে। আসার পর আমি বললাম তুমি এখানে কেন? মা বলে কেন মানে? আমি তুমি কই যাইতে আসছো? মা বলে আমি তো জানি না। তখন আমি আমার আম্মার ঘরের দিকে নিয়ে গেলাম। ঘরের দিকে নিয়ে গিয়ে আমি তখনও বুঝতে পারতেছিলাম না যেখানে কী ঘটতেছে, মানে ঘটনা কী। তো এই পর্যায়ে আমি আমার একটা বন্ধুর সাহায্য নিলাম, ওরে জানাইলাম যে দোস্ত আমার মনে হয় আমার বাসায় কোনো সমস্যা হচ্ছে, কোনো একটা লোক মনে হয় আমার বাসায় উল্টাপাল্টা কিছু করতেছে। তো বললাম আমার কাছে একটা কবিরাজ আছে, তুই ওনার কাছে যেতে পারিস। পরে কবিরাজের কাছে গেলাম। কবিরাজ আমারে বলতেছে আমাদের বাসায় খারাপ জিন আছে, ওই জিন আমার মাকে নিয়ে যায়, আমার মার সাথে এই করে সেই করে, বোনের সাথে এই করে সেই করে, এবং তারা টাকা দিতে হবে 5 লাখ, উনি ভালো করে দিবে। তো আমি একটু বুদ্ধি খাটিয়ে বললাম আর কি যে আমার বাবা আছে, আমার বাবা তো এই বিষয়ে কোনো কিছু বলে না। বলে হ্যাঁ তোমার আব্বারও খারাপ করে রাখছে, তোমার আব্বার উপরেও জিনটা আঁচড় দিয়ে রাখছে, জন্য তোমার আব্বা কিছু বলে না। তো তখন আমি বুঝলাম যেটা মিথ্যা, কারণ আমার আব্বা তো অনেক বছর আগেই মরে গেছে। আমি তখন কবিরাজকে বিশ্বাস করলাম না, ওখান থেকে তখন ফিরে চলে আসলাম। এসে
আমার বন্ধুকে বললাম যে বন্ধু কি করা যায়। আমার বন্ধু বলে তুই মুয়াজ্জিন ছেলেটার সাথে কথা বল, ওরে জানা আমার কাছে মনে হয় এই ছেলেটাই বাসার মধ্যে কিছু না কিছু করতেছে। তখন আমি বললাম দেখ আমি যখন প্রথম ওর বাসায় গিয়েছিলাম মানে ব্ল্যাক ম্যাজিক করার জন্য কিছু কিছু জিনিস আমি ওর বাসায় পাইছি, যেগুলো আমরা টিভিতে দেখতাম যে কালো জাদু করার জন্য যে জিনিসগুলো এগুলো। তখনই আমারে বলতেছে যে তাহলে তুই 100% শিওর থাকে এই ছেলে তোর মা তোর বোনকে ব্ল্যাক ম্যাজিক করে রাখছে, মানে কালো জাদু করে রাখছে। তারপর আমি মুয়াজ্জিনকে কোনো কিছু জানাইলাম না। আমি বাসায় আসছি পরিস্থিতি বুঝতেছি, কারণ মা রওনা দিলে তো আমি মায়ের ধরলে মা জ্ঞান হারিয়ে ফেলে, ওনার আবার ঘরে দিয়ে আসি। ওই রাতের মধ্যে একবারে উনি যাওয়ার চেষ্টা করে, এরপরে আর যায় না। তারপরে তার 3 দিন পরে আমার মায়ের অ্যাকাউন্টে প্রায় 35 লাখ টাকা ছিল। সেই সময় 35 লাখ টাকা কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট। তো আমার আব্বার পেনশনের টাকা সহ মায়ের কিছু জমানো টাকা মায়ের অ্যাকাউন্টে। হঠাৎ আমার এই টাকাটার কথা মনে হয়েছে, আগে কিন্তু টাকাটার কথা মনে হয় নাই। মায়ের আমি বললাম যে মা তোমার অ্যাকাউন্টের টাকাগুলো কই, তোমার অ্যাকাউন্টের টাকাগুলো কই? আম্মা বলে অ্যাকাউন্টেই তো আছে। তা আমি বললাম তোমার চেক বইটা দাও তো, আমি অ্যাকাউন্ট চেক করবো। আমার চেক বই দিয়ে অ্যাকাউন্ট চেক করে দেখি আমার আম্মার অ্যাকাউন্টে 1 টাকাও নেই, মানে টোটালি অ্যাকাউন্টে কোনো টাকা নাই, অ্যাকাউন্ট পুরো জিরোতে পড়ে আছে। আমি অ্যাকাউন্ট ম্যানেজারের সাথে কথা বললাম, প্রতিবারই আমার আম্মা গিয়ে টাকা উঠে আনছে, চেক দিয়ে টাকা উঠে আনছে, চেক দিয়ে টাকা উঠে আনছে, কিন্তু আম্মা বলে আম্মা কোনো টাকাই উঠায় নাই। সন্দেহ তখন আরও বেড়ে গেল, কি হচ্ছে আমার বাসায়, আমার বাসায় তাহলে হচ্ছেটা কি? এর পরের দিন আমি তখন মুয়াজ্জিনরে দুপুরে আমার রুমে ডাইকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আমি জানিও ব্ল্যাক ম্যাজিক করবে, যার জন্য ওকে আমি দূরে রাখছি। আমি বলছি আমার চোখের দিকে তাকাবা না, নিচের দিকে তাকাও। নিচের দিকে তাকাইছে। আমি বললাম মুয়াজ্জিন আমার আম্মার অ্যাকাউন্টে 35 লাখ টাকা ছিল, টাকাটা কোথায়? ও আমাকে বলে জানি না। মানে ও খুব তেরা করে কথা বলতেছে, কিন্তু ওই আগের মুয়াজ্জিন নাই। পরে আমি বললাম আমার আম্মার অ্যাকাউন্টে 35 লাখ টাকা ছিল, সেই টাকা কোথায় তুমি জানো না? না জানি না। জানি না বলতেছে, আরও মন্ত্র পড়তেছে, মানে কি জানি পড়তেছে বিড়বিড় করে। আমি বুঝে গেছি যে ও আমাকে ওখানে গায়েল করে ফেলবে। তারাম করে এক থাপ্পড় মারছি ওই বসার মধ্যেই। থাপ্পড় মাইরে ফালাই দিছি। ফালাই দেওয়ার পরে মানে আমার বন্ধু শিখিয়ে দিল একটা বুদ্ধি আর কি। আমি ওর মুখের ভিতরে আপনার কাপড় আসছে না, মানে কাপড়, আমার ব্যবহৃত কাপড়, ওর করে ওর মুখের ভিতরে কাপড় ঢুকাই দিচ্ছে, দোয়া পড়তে না পারে। কাপড়টা মুখের উপরে ঢুকাই দিয়া গলাটা চাপ দিয়ে ধরছি। তুই বল তুই কী করছিস সেই বাসায়? আমার মা রাতের বেলায় তোর রুমে কেন যায়? আমার বোন কেন তোর জন্য পাগল হইল? আমার মায়ের 35 লাখ টাকা কই? মানে ওরা একদম নিঃশ্বাস বের করে ফেলবে অনেকটা অবস্থা। ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিছে। ফেলে দেওয়ার পরেই আমি তখন বললাম যে আমি এখন পুলিশে কল করব। শুধু এটুকুই বলছি যে আমি পুলিশে কল করবো, এটা বলে মোবাইল ফোনটা হাতে নিছি। এর ভিতর আমি মানে জায়গায় আমি সেন্সলেস হয়ে গেছি, মানে আমার আর কোনো মেমোরিজ নেই, আর কোনো জ্ঞান নাই। অনেকক্ষণ পর আমার জ্ঞান ফিরে আসছে। আসার পর আমি চিন্তা করলাম আমার বাসা থেকে তো মনে হয় সব নিয়ে গেছে। বাসায় নিচে নেমে দেখি মাও যেখানে এখানে আছে, আমার বোনও আছে, সবাই ভালো আছে। আমি তখন হাঁপাইতেছে, আমার পুরো শরীরে ঘাম বেরোইতেছে। আমার বোন আমার বলে ভাই কী হয়েছে? আমি বললাম মুয়াজ্জিন কই? বলো ও তো একটু আগে বাইরে গেল। আমি বললাম বাইরে গেছে, ওরে ফোন দে। আমার বোন তখন ওর নাম্বারে কল দিল, নাম্বার বন্ধ। আমি নাম্বারটা বন্ধ হওয়ার পর আমি বললাম যে তোরা থাক, আমি ওর একটু দেখে শুকোই গেছে। আমার বোন বলে ওরে দেখার কি আছে, ও তো চলে আসবে। সারাটা ক্ষণ ওরা আমি খুঁজে বেড়ালাম, ওর নাই। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। আমার বোনেরে বললাম কী রে মুয়াজ্জিন কই? আমার বোন বলে আপনি মুয়াজ্জিনটা কী করছেন, ও কোথায় গেল? আমার আম্মা বলে তুই আমার মুয়াজ্জিনটা কী করছিস, মুয়াজ্জিন কই গেল? আর এক রাতে মুয়াজ্জিন ঘরে ফিরে নাই। পরের দিন সকালবেলা আমার মা এবং আমার বোন দুজনেই যেন পাগল হয়ে গেছে। এই তুই মুয়াজ্জিনটা কী করছিস, মুয়াজ্জিনটা কী করছিস? আমার মা এসে আমার গলা চিপে ধরে, আমার বোন বটি নিয়ে আসে আমাকে কোপানোর জন্য, আমাকে মেরে ফেলবে, আমাকে 2 টুকরা করে ফেলবে। আমি মুয়াজ্জিনটা কী করছি? আমি বলতেছি তোমরা এরকমটা কেন করতেছো? ওদের মানে যেই মানে অবস্থা দেখলাম, অবস্থা ভালো না। মানে ওরা যেগুলো নিজের থেকে করতেছে না তাই বোঝা যাচ্ছে। আমার বোন আমাকে বটি নিয়ে কাটতে আসে, আপনি বুঝতেছেন। এবং মায়ের আচার আচরণ পুরোই পরিবর্তন, মানে পুরো বাসাটাকে তখনও মোটামুটি একটা র্যাকেট ধরে ফেলছে। আমি তখন ইমিডিয়েটলি আমার বন্ধুরে ফোন দিলাম। ও এক রাতে থাকে নাই, পরের রাতে এই ঘটনা। আমার বন্ধু বাসায় আসছে, আমার মা আমার বন্ধুরে মাইরা টাইরা, আমার বোনে মাইরা ওরা খুব খারাপ করে ফেলছে, আমারও মারছে। মারে মানে দুজনকে মারছে, মানে অতিরিক্ত মাইরা। আমার মা বলে আমি মুয়াজ্জিনকে খুঁজে বের করব। আমার বোন বলে আমি আমার জামাইরে খুঁজে বের করব। এক রাতও বাসায় আসে নাই। পরের দিন দুপুরের দিকে আমার মা এবং আমার বোন আমার বন্ধুর সামনে দুজনেই বেরিয়ে গেছে মুয়াজ্জিনকে খোঁজার জন্য। আমি তখন বাসায় বসে চিন্তা করতেছি কী হইতেছে, মানে আমি তখনও বুঝতেছি না যেটা কী হচ্ছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আমার মাও ঘরে ফিরল না, বোনেও ঘরে ফিরল না, তাদের দুজনের মোবাইলে বন্ধ। আমি তখন চিন্তা করলাম আল্লাহ আমি এখন কী করব। আমি আমার বন্ধুরে বললাম কিরে আমার মা বোন দুজনের মোবাইলই তো বন্ধ, তাদেরকে তো তার সাথে কোনো টেক্সটও যোগাযোগ হচ্ছে না, কোনো খোঁজখবরও পাচ্ছি না, কী হয়েছে?
আমার বন্ধু বলে, আমি তো বুঝতেছি না দোস্ত কী হয়েছে, আমার মাথায় আসতেছে না। তখন মায়ের বোনের খোঁজার জন্য পাগল হয়ে গেলাম। খুঁজতেছি যুবতী বোন, ওরেই খুঁজতেছি, মারাও খুঁজতেছি। আমার বোন এবং মা কারো কোনো ছোঁয়া পাওয়া যাচ্ছে না। বিদেশে মামা বিষয়গুলো জানছে। মা তখন আমাকে হঠাৎ করে মামা রাজশাহীর একজন তান্ত্রিকের ঠিকানা আমাকে দিল। একজন মানে আপনার বৌদ্ধ ধর্মাবলম্বী লোক ছিল, ওনার ঠিকানা আমাকে দিল এবং দিয়ে বললো যে ইমিডিয়েটলি ওনার কাছে যাও। পরে ওনার কাছে গেছি, উনি আমাকে বলে আমার আপনার বাসায় যেতে হবে, আপনার যে কথা বলছেন এগুলো আপনার বাসার মধ্যে না গেলে আমি বুঝতে পারবো না। তাই আমি বললাম ঠিক আছে, আপনি আমার বাসায় আসেন। তো ওনাকে আবার আমি গাড়ি করে রাজশাহী থেকে আমার বাসায় নিয়ে আসছি। উনি আমার বাসা থেকে 41টা তাবিজ উঠেছে। মানে উপরে, মানে আমি আপনি কীভাবে বলবো ভাই, মানে ফ্লোর করা তো, তা ফ্লোর ভাঙা, উনি বলে ফ্লোরটা ভাঙেন, তা ফ্লোর ভাঙি ভিতরে তাবিজ। এবং কিভাবে তাবিজ, পুতুলের মধ্যে তাবিজ পেঁচানো, মানে এগুলো আসলে বলার মতো না। এমনভাবে তাবিজ এমনভাবে রেখে দিয়েছে, প্রতিটা জায়গায় 41টা তাবিজ উঠেছে, আমি গুনছি। পরে আমি বললাম যে এটা কী হলো হুজুর, মানে ওনাকে বললাম, বৌদ্ধ লোকটাকে বললাম যে কী হইল। উনি আমাকে বলতেছে, দেখেন আপনার বাসায় একটা ছেলে ছিল, নাম ছিল মোয়াজ্জেন আলী। আমি বললাম জি। বলে ও কোনো সাধারণ ছেলে না, ও কোনো সাধারণ ছেলে না, আমি শুধু এটুকুই বলতে পারবো, এর বেশি আমি আপনাকে বলতে পারবো না, আমার নিষেধ আছে। তবে খবরদার এই ছেলের কাছ থেকে সাবধান। এ বলে আমার মা আর বোনকে পাওয়া যাচ্ছে না। বলে হয়তো পেয়ে যাবেন, খোঁজেন। তাদেরকে পাগল বানাই দিছে, তারা পাগল অবস্থায় কোথাও না কোথাও ঘুরতেছে, এদেরকে খুঁজলে খোঁজাখুঁজি করলে আপনি পাবেন। এ কথা বলেই তান্ত্রিক ওখান থেকে চলে গেল। আমি এখন কি করব? আমার বন্ধুবান্ধব যারা ছিল সবাই আমাকে সাপোর্ট করছে, এদের বিশেষ করে আকাশ, মাহমুদ, তারপরে সাব্বির, সুজন। আমি এদের ঋণ কখনো শোধ করতে পারবো না। এরা এবং এদের ফ্যামিলি সবাই আমাকে সাপোর্ট করছে। আমার বন্ধুবান্ধব তার ওয়াইফ নিয়ে, বাচ্চা নিয়ে, মা নিয়ে পর্যন্ত আমাদের বাসায় চলে আসছে। সবাই তখন আমাকে মানসিক সাপোর্ট দিয়ে যাচ্ছে যে আবেগ টেনশন করো না, আমরা সবাই খুঁজতেছি। খোঁজাখুঁজি করতে 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 নেত্রকোনা পাওয়া গেছে আমার মাকে। তাও পাগল বেশে ঘুরতেছে আমার মা এবং বোন দুজনেই, মানে মজ্জেন বলে হাঁটতেছে। নেত্রকোনা, কোথায় নেত্রকোনা? ওখানে পাইলাম। তাও অনেক কষ্টের পরে। এর মাঝে আরও অনেক ঘটনা আছে, অনেক কবিরাজের কাছে গিয়েছি, অনেক কবিরাজের ইনফরমেশন মতো লোকেশান আমাদেরকে কিছুটা লোকেশান দিয়েছে, এই লোকেশানে পাবেন, এরকম কয়েকটা লোকেশান ধরে ওখান থেকে আমার মা আর বোনকে তখন আমরা উদ্ধার করে ঘরে আনি। আমার মাও পাগল, বোনও পাগল, দুজনকে চিনেই যায় না, অবস্থা এত খারাপ। রাজশাহীর ওই মানে যিনি বৌদ্ধতান্ত্রিক ছিল, ওনার কাছে তখন নিয়ে গেলাম। উনি বলতেছে যে আমার দ্বারা এটা সম্ভব না, আমি ওদেরকে পুরোপুরি ভালো করতে পারবো না, তবে মোটামুটি ভালো হবে। তা আমার মা আর বোনের দিকে যে কেউ তাকালেই কান্না করে দিবে, মানে এমন অবস্থা। আমার বোনটা পরীর মতো সুন্দর ছিল, ওর শরীরে টোকা দিলে মনে হয় রক্ত বেরোবে, মানে শরীরটা এত ফর্সা, এত সুন্দর ছিল। অথচ ভাই ওকে দেখলে এখন চিনিয়ে যায় না। তো ওই কবিরাজকে আমি বললাম যে টাকার কোনো প্রবলেম নাই, আপনি 1 কোটি টাকা বলেন, আমি তাও দিতে রাজি আছি, কিন্তু আমার মা এবং বোনকে ভালো করে দিতে হবে। তা এই রাজশাহীর যিনি বৌদ্ধ তান্ত্রিক ছিলেন, ওনার ঋণ আমি শোধ করতে পারবো না। এই ভদ্রলোক অনেক দিন পর্যন্ত আমার বাসায় ছিল, প্রায় 1.5 মাসের মতো। প্রতিটা রাতে সে আমার মাকে আর বোনকে নিয়ে বসতো, আমি সহ থাকতাম। মানে সারাটা রাত ওদের উপরে এ ধরনের কার্যক্রম চালাইতো। এবং একটা পর যেরকম করতে 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 প্রায় 1.5 থেকে 2 মাস পরে তারা কিছুটা স্বাভাবিক জীবনে ফিরে আসতো, পুরোপুরি না। স্বাভাবিক বলতে কীরকম স্বাভাবিক আমি আপনাকে বলি। ধরেন আগে যেরকম পাগলামি করতো, নিজের চুল নিজে টেনে ছিঁড়ে ফেলতো, নিজের হাতে নিজে কামড়াইতো, মানে যাকে দেখতে তাকে মারার জন্য যাইতো, একটা আক্রোশ ভিতরে কাজ করতো। বাট এই জিনিসটা কিন্তু এখন আর আমি দেখতে পাচ্ছি না। এখন মোটামুটি ভালো হয়ে গেছে, কিছুটা ভালো লাইনে চলে আসছে। তো কিছুটা ভালো লাইনে আসার পরে আমি তখন আমার বন্ধুদের সাথে আলোচনা করতেছি কী করা যায়, এই মোয়াজ্জেনকে তো ধরতে হবে। তো আমি যত কবিরাজের কাছে গিয়েছি, প্রতিটা কবিরাজ আমাকে একটাই কথা বলছে, আপনারা মোয়াজ্জেনকে ধরতে যান না। মোয়াজ্জেন কোনো স্বাভাবিক মানুষ নয়, ও কোনো সাধারণ মানুষ নয়, কিন্তু সাধারণ মানুষের রূপে আপনার ঘরে ঢুকেছে। আর এরই মাঝে আমার ঘরে কিন্তু কিচ্ছু রাখে নাই, প্রায় 1 কোটি টাকার উপরে জিনিস নিয়ে গেছে। আমার মায়ের গয়নাগাটি, বোনের গয়নাগাটি, আমার মায়ের টাকা, এরপরে শুরু করে আমাদের বাসায় কিচ্ছু নেই, টোটালি কিছু নেই। মানে আমার মা, মানে বাড়িটা আমার মায়ের নামে যদি থাকতো আমার মা মনে দিয়ে দিত। বাড়িটা আমার বাবার নামে ছিল, বাবা তো মারা গেছে, ওই হিসেবে হয়তো ওইটুকুর ওখানে নাকি বাড়িরও কোনো দলিল টলিল দিয়ে রাখছে, তা তো আর জানি না। পরে আত্মীয় স্বজন যারা আছে সবাই আসতেছে, আমাকে বুঝাইতেছে। এখন আমি চিন্তা করতেছি, এই দিক দিয়ে আমার বিচারও শেষ, আমি আর জার্মানিতে গেলাম না। জার্মানিতে গিয়ে আর কী করবো, আমার ফ্যামিলি তো এখানেই শেষ, আগে তো ফ্যামিলি সেট আপ করতে হবে। তো এখন মোয়াজ্জেনকে খুঁজতেছি। খোঁজার জন্য প্রথমে আমি চিটংয়ে সাপোর্ট নিলাম,
চিটংয়ে কিছু পোলাপাইন আছে আমার পরিচিত, এদেরকে জানাইলাম, এবং ওর যে ছবি আছে, আইডেন্টি আছে, ওর আইডি কার্ডও ভুয়া। ওই যে আইডি কার্ড দিয়ে আমার বোনকে বিয়ে করছিল, ওই আইডি কার্ড পুরোই ভুয়া। ওই আইডি কার্ডের কোনো ঠিকানাই ওর না। ওর নামের ওই এলাকার কেউ কারোর চিনে না, বাবার নাম, মায়ের নাম, ঠিকানা পুরোই ভুয়া। এটা ভুয়া আইডি কার্ড, এটা অনলাইন করাও না। পরে আমি চিটংয়ে সাপোর্ট নিলাম, প্রশাসনের আশ্রয় নিলাম। আমি প্রশাসনের কাছেও ছবি, ডকুমেন্ট যা যা আছে সব কিছু দিলাম। তারাও তাদের মতো করে চেষ্টা করতেছে। আমি ডিবিকে জানাইলাম, বিভিন্ন ধরনের প্রশাসনের আশ্রয় নিলাম। ওই সময় র্যাবেরও অনেক ভালো পাওয়ার ছিল, র্যাবকেও জানাইলাম, তারাও তাদের মতো করে চেষ্টা চালাইতেছে। কিন্তু চিরুনি অভিযানের মতো অভিযান চালাইতেছে, ওরা খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে টোটালিও কোথাও নাই, কোনো জায়গায়ও নাই। খুঁজতে 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 প্রায় আপনার 1.5 বছরের মতো হয়ে গেছে। আমি জাস্ট পাগল হয়ে গেছি ওরে খুঁজতে খুঁজতে, যে ওরে আমি খুঁজে বের করবো, কই আছে। ওই আমার পরিবারের এত বড় ক্ষতি করছে, ওর তো আমি ছাড়বো না। মানে যা করছে তাকে আপনি চিন্তা করতে পারেন। তো আমি প্রায় 1.5 বছরের মতো হয়ে গেছে, ওরে আর কোথাও খুঁজে পাচ্ছি না। এতে আমার মামা মামিরা তখন বিদেশ থেকে আসে, তারাও এই ঘটনার পরে, তারা 1.5 বছর পরে তারা আসে, এসে তারা আমারে বলে যে তুই বিয়ে কর, আপাতত বিয়ে কর, আগে তুই নিজে সংসার কর, তুই বুড়ো হয়ে যাচ্ছিস, তুই মদ জেনে খুঁজে পাবি, এটা পরে প্রতিশোধ নিবি, ঠিক আছে, কিন্তু আগে তুই বিয়ে কর। তো আমি বিয়ে করতে চাই না। আমার মা এবং আমার মা তো তখন ওইরকমই, আমার মামা মামি তারা আমাকে খুবভাবে ধরলো যে তুই বিয়ে কর, এবং পরে আমরা সব আছি, আমরা সবাই মিলে খুঁজবো, আমরা সবাই তোকে সাপোর্ট করতেছি, আমরা সবাই মিলে খুঁজবো, আমরা সবাই মিলে পাবো। পরে মামার সাপোর্টিং আমি তখন বিয়ে করলাম। মামা আমাকে বিয়ে করাইলো। বিয়ে করানোর পরে আমি লুনা নামের একটা মেয়েরই বিয়ে করছি। মেয়েটাও দেখতে শুনতে মাশাআল্লাহ খুব সুন্দরী ছিল, ভালো ছিল। আমি একটা রাতও ঘুমাইতে পারতাম না, মানে সারাটা রাত আমি জেগে থাকতাম, শুধু চিন্তা করতাম আমার আম্মার সাথে কী হলো, আমার বোনের সাথে কী হলো, আমার মায়ের জীবন, আমার বোনের জীবন এইভাবে ধ্বংস করে দিল, এভাবে নষ্ট করে দিল। ওই মহাজ্জেন আমাদের মানে আমার মা আর বোনের বর্তমান অবস্থা দেখলে আপনি কানবেন, মানে কান্না করবেন। মানে আমার মা তো মানে তাকাই থাকে, একদিকে তাকালে তাকাই থাকে, গোসল করতে দিলে গোসল করতেই থাকে, মানে শোয়াই থাকলে শোয়াই থাকে, মানে উনি যে খাবে ওইটা ওনার থাকে না। আম্মা খাবেন কয়েকবার বললে হয়তো খাবে। আমি আমার মাকে সৌদি আরবে পর্যন্ত নিয়ে গেছিলাম, কাবা ঘরে নিয়ে গেছিলাম, এবং বিভিন্ন জায়গায় নিয়ে গেছিলাম যে অন্ত একটু ভালো হয় কি না। পাগলামি করে না, কিন্তু নিজের ভিতরে নিজের সেন্সটা নেই, আমার মায়েরও নাই, বোনেরও নাই। তো ইতিপূর্বে আমি আরেকটা কাজ করছি, আমার বোনকে একটা বিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। তো আমার মামা বলে এখন হুট করে এই সিদ্ধান্তটা নিস না, এখন বিয়েটা ওরে দিস না, একটু অপেক্ষা কর। তো এবার অপেক্ষা করাটা মনে হয় ভালোই হয়েছে। তো অপেক্ষা করতেছে, এবং অপেক্ষা করতে করতে আমার বউ তখন হলো কি, মানে লুনা ফেসবুক চালাইতো। ওই সময় ফেসবুকে খুব ভালো ভালো আপনার ও ফেসবুক চালাতো, ফেসবুকে ও খুব ফেমাস ছিল। তো হলো কি, ওর ফেসবুক অ্যাকাউন্টে যে ফেসবুক ছবি দিছে, ছবির নিচে মানে আমি আপনাকে কীভাবে বলবো, হঠাৎ করে আমার নজরে রাতের বেলায় ওর আইডিতে আমি আবার লাইক কমেন্ট করতাম ওর ছবিতে। তো ওর একটা ফেসবুক ছবির নিচে আমি একটা কমেন্ট দেখলাম। কমেন্টটা কী ছিল জানেন? এইটা পড়েন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। একটা প্রথমে আরবিতে লেখা, এরপরে বাংলায় লেখা একটা ছোট দোয়া। এইটা পড়েন, আমার সাথে যোগাযোগ করেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। এইরকম একটা জিনিস সর্বপ্রথম আমার চোখে পড়ে। তো পড়ার পরে আমি একটু বিব্রত হয়ে গেলাম। এটা একটা নতুন আইডি, চাঁদের আলো বলে আইডিটার নাম ছিল, চাঁদের আলো আইডি। পরে আমি আইডিটা আমার কাছে একটু ডাউট লাগলো, যেটা কি এবং কেনই বকে এই ধরনের করলো। পরে আমি বললাম, লুনারে বললাম যে তুমি এটা রিপ্লাই করো। লুনা আমাকে বলে দূর চাই, এরকম হাজারো কমেন্ট আসবে, তাই বলে রিপ্লাই করতে হবে? আমি বললাম লুনা প্লিজ তুমি রিপ্লাই করো। লুনা তখন এই লোকটাকে রিপ্লাই দিল। রিপ্লাই দেওয়ার পরে এই লোকটা লুনার সাথে তখন মেসেঞ্জারে অ্যাড হলো। মেসেঞ্জারে অ্যাড হওয়ার পরে লুনা জিজ্ঞেস করলো আপনি কে? তো লোকটা বলতেছে যে আপনার উপর অনেক বিপদ আছে, মানে মেসেজে লিখতেছে আপনার উপর অনেক বিপদ আছে, আপনাকে সেই বিপদগুলো থেকে বাঁচানোর জন্যই আমি বলছিলাম এই দোয়াটা পড়ার জন্য এবং আমার সাথে যোগাযোগ করার জন্য। আপনি কি দোয়াটা পড়ছেন? লুনা বলে হ্যাঁ আমি দোয়া পড়ছি। লোকটা বলে না আপনি দোয়া পড়েন নাই, আপনি দোয়া পড়লে আমি জানতে পারতাম, আমি বুঝতে পারতাম আপনি এটা পড়েন নাই, আপনি আমার মুখে মুখে দোয়াটা পড়েন তো। লুনা তখন বলতেছে যে না আমি আপনার মুখে মুখে দোয়া পড়বো কেন, আপনি বললে আমি পড়বো নাকি? এখন আপনি কে? আমি তো আপনাকে চিনি না, জানি না, তো আপনি বললে আমি দোয়া পড়বো। আচ্ছা একটা কাজ করতে পারবেন? তো বলে কি কাজ? না আপনি একটা ছবি দিতে পারবেন? লোকটা বলতেছে না না আমি আমার ছবি দিব না। তো বলে আপনি কোথায় থাকেন? বলে আমি পাহাড়ে থাকি। লুনা বলতেছে তো ভালো কথা, পাহাড়ে থাকেন, তো আপনি কি আমার সাথে একবার মিট করতে পারেন? বলে না, আমার মন যখন সাড়া দিবে আমি তখনই আপনার সাথে মিট করব। এরকম মেসেজের কমিউনিকেশনগুলো হচ্ছে। বাট আমার কাছে মনে হলো যে আরেকটা বাটপার, যেই এক বাটপার আমার পুরো পরিবার নষ্ট করেছে, এইটা আরেকটা বাটপার। আপনি শোনেন অবাক হয়ে যাবেন এরপরে কি হলো।
তো এরপরে আমি তখন টার্গেট নিয়েছিলাম যে এই বাটপারে ধরতেই হবে, ওইটারে ধরতে পারিনি, এটারে ধরবো। লুনারে বললাম তুমি এর সাথে কথাবার্তা বলবা। লুনা আমার বলে দূরছে, আমার ভাল লাগে না। তো আমি বললাম তুমি কথা কও, ওর সাথে কথা বলো এবং ওরে আমি ধরবই, প্লিজ আমাকে হেল্প করো। লুনা ওর সাথে বেশি না 3 দিন 4 দিন কথা বলছি, কিন্তু আমি লুনাকে বলছি যে তুমিও যেটা পড়তে বলবে এটা কিন্তু পড়বা না। 3-4 দিন পরে বাটপার তখন তার ছবি লুনারে পাঠাইছে, ওয়াল্লাহ ওই ছবি মুয়াজ্জেন আলীর ছবি। দাড়ি টাড়ি রেখে ফেলেছে, বোঝা যায় না খুব একটা, কিন্তু মুয়াজ্জেন আলী আমি শিওর ওর চোখের নিচে জায়গায় একটা বড় কালো টিপ ছিল, ওই টিপটা আছে। আমি মানে দেখেই বুঝে গেছিলাম মুয়াজ্জেন আলী। তো আমার বউ লুনা তখন তারে বলতেছে যে আমি বললাম তুমি ভুলেও কিন্তু আমার অ্যাড্রেস দিবা না। ও বলে আমার হাজব্যান্ড তো আমেরিকাতে থাকে, আমাদের নিজেদের ঢাকাতে বাড়ি আছে, এটা সেটা মানে অনেক লোভ দেখাইতে আছে ওকে। ও তখন বলতেছে যে আপনার হাজব্যান্ডের অনেক সমস্যা আছে, আমি আপনাকে এটা সমাধান করতে পারবো, আপনি আমার মুখে মুখে এই কথাগুলো বলেন, বললেই সমাধান হবে। ও বলে আমি আপনার মুখে মুখে কিছু বলবো না, আমি আপনার সাথে দেখা করবো যদি আপনি দেখা করতে রাজি হন। পাক্কা 4 মাস, 1 দিন 2 দিন 3 দিন নয়, পাকা 4 মাস লুনারে ঘোরানোর পরে 4 মাস পরে ও রাজি হয়েছে দেখা করবে। আর এই 4 মাসে কিন্তু বহু ঘটনা আছে, মানে লুনাকে কথা বলতে 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 ঠাস করে বলতো এটা বলেন তো, ওইটা বলেন তো। আমি কিন্তু লাইনে থাকতাম, কারণ আমি তো বুঝতাম ও কোনো কিছু বলার আগে আমি মুখে হাত দিয়ে ফেলতাম, এটা বলা যাবে না, ওভাবে বলো, এরকম করে ঘুরাই পেঁচাই মেসেঞ্জারেই কথা হতো। ওই ছেলে কিন্তু তার কন্ট্রাক্ট নাম্বারও দেয় না, যে তার কন্ট্রাক্ট নাম্বার যেটা এটাও দেয় না। দেওয়ার পরে এরকম করতে করতে একটা রেস্টুরেন্টের অ্যাড্রেস তখন দিল, ওই 3 মাস পরে আসবে বলছে, কিন্তু আসে নাই। যে ডেট দিছে ওই ডেটেও আসে নাই। না আসার পরে লুনারে বলতেছে আপনি কি পরিকল্পনা করে আমার সাথে দেখা করতে চান বলেন তো, আপনি কসম কারেন। লুনাকে বলে আপনি কসম কারেন, আপনি কোরআন মাথায় নিয়ে আমি আপনার ভিডিও কল দিব, আপনি কোরআন মাথায় নেবেন, কোরআন মাথায় নিয়ে আপনি বলবেন যে আপনি কোনো খারাপ মনস্তাব নিয়ে আমাকে ডাকতেছেন না। লুনা আমাকে বলে এটা আমি পারবো না। আমি বললাম লুনা এটা তুমি করো, কারণ একটা বাটপারকে ধরার জন্য আল্লাহ তো বুঝে, আল্লাহ তো মানে বেবুঝ না, আল্লাহ বুঝে, আল্লাহ সবই বুঝে, তুমি এটা করো, আমি তোমার স্বামী হিসেবে তোমাকে অনুমতি দিলাম, আল্লাহ যা আমি আল্লাহর কাছে মাপ চেয়ে নেবো, তুমি এটা করো। ভিডিও কলে ও কোরআন শরীফ মাথায় নিচ্ছে। লুনা কোরআন মাথায় নিয়ে বলছে যে ঠিক আছে, আমি কোরআন মাথায় নিয়ে বললাম যে আমি আপনার কোনো খারাপই চাই না, আমি শুধু আমার পরিবারটাকে একটু ভালো করার জন্য আপনার সাথে দেখা করতে চাই। এবার সোনার চান পিতলা ঘুঘু ডেট দিল, এবং সেই ডেটে ঢাকা একটা রেস্টুরেন্টেও তখন আসছে। কীভাবে আসছে আমি তখন প্রশাসনকে জানায় রাখি, প্রশাসন প্লাস হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল, ওদের সবাইকে জানায় রাখি। এমন এক সুরুত নিয়ে আসছে ভাই, মানে আপনাকে যদি বলি আপনি বিশ্বাস করবেন না। ও পা পর্যন্ত পাঞ্জাবি, হাতের মধ্যে এরকম রোলিং করা, মাথার মধ্যে টুপি, মানে দেখলেই তার যে কোনো মানুষের মায়া ঢুকে যাবে। আর আগের চেহারার সাথে বর্তমান চেহারার 1 বিন্দু পরিমাণের মিলও নাই, 1 তিল পরিমাণের মিলও নাই। রেস্টুরেন্টে ঢুকছে, ঢুকার পরে আমি তো বুঝতে পারি না, আমার বউ আমাকে মেসেজ করতেছে যে উনি কিন্তু আমার সামনে, আমি ওইখানে দাঁড়ায় আছি কিরে আমি তো দেখলাম না কোন দিক দিয়ে ঢুকছে। দৌড়ে দোতলায় ঢুকছি, ঢুকেই মানে আর যদি ধরেন 5 মিনিট সময় পেতে আমার বউরে কাবু করে ফেলতো। ও কিন্তু আমার বউ আমাকে যেটা বলো, কিন্তু আমার সামনে বসে দোয়া পড়তেছে, আমার ফু দিতেছে, আমি বারবার তোমাকে টেক্সট করতেছি তুমি তাড়াতাড়ি আসো, ও কিন্তু দোয়া পড়তেছে আর আমার ফু দিতেছে। ও বলে আমার বউ বলতেছে যে আমার মেমোরি কিন্তু আস্তে আস্তে করে লস্ট হয়ে যাচ্ছিলাম, মেমোরি হারাই ফেলতেছিলাম, আমি অন্য মনস্ক হয়ে যাচ্ছিলাম। ও যখন দোয়া পরে আমাকে ফু দিচ্ছিল, তো ইন দ্য মিন টাইম তখন আমরা পিছন থেকে গিয়ে ঘাপ করে ধরার পরে দাড়িগুলো ভাবছিলাম যে ফেক, ধরে টান দিছিলাম, কিন্তু দাড়িগুলো উঠে নাই। পরে আমি চিন্তা করলাম প্রশাসনের কাছে দিয়ে দিলি তো প্রশাসন ওকে ধরে নিয়ে যাবে, এরপরে ও যেহেতু আমাদের কাছ থেকে এত টাকা নিছে, এত বড় বাটপার, টাকা দিয়ে ছুড়ে যাবে। আমি কোনোভাবে প্রশাসনকে ম্যানেজ করে ওকে আমি যে বাসায় ওই বাসায় নিয়ে গেছি, নিয়ে গিয়ে বলছে যে তোরে মাফ করে দিব, তবে একটা শর্ত আছে, আমার মা আর বোনকে ভালো করে দিতে হবে, যদি মা আর বোনকে ভালো করে দেশ পরিপূর্ণভাবে তোকে মাফ করে দিব, অন্যথায় তোকে মাফ করবো না, তোর এখানে মেরে ফেলবো। ও তখন বলে আমি আপনার মা আর বোনকে মাফ করতে পারবো না, মানে ভালো করতে পারবো না। কেন পারবি না? ও বলতেছে আমার সাথে একটা জিন ছিল, যেই জিন দ্বারা আমি এই কাজগুলো করেছি এবং আরও কয়েকটা ফ্যামিলির সাথে করেছি, এবং জিনটা পরে চলে গেছে। জিনটা চলে যাওয়ার পরে আমি আর কাউকেই কিছু করতে পারি না। আমি আপনার বউকে যেটা বলেছি সেটা জাস্ট দেখা করেন। বললাম না তুই মিথ্যা বললি, তুই আমার বউরে দোয়া পড়তেছিস, দোয়া পরে ফু দিচ্ছিস, তুই আমার বউরে মেরে ফেলতে, তুই এটা করতে। বলে যে না আমার সাথে জিনটা ছিল চলে গেছে। আমি বলি মজেন তোর জিন চলে যাক, বাট আমি তোর এখানে মেরে ফেলবো, আমি জানি তোর সাথে আছে, আমি শিওর জানি তোর আমি এখানে মেরে ফেলবো, তোর আমি বাঁচতে দিব না, এই জায়গায় তোর আমি মেরে ফেলবো।
হয়তো সত্যিটা বল, নাহলে তোরে মেরে ফেলবো। না, ও বলেই না। পরে একদিন চিন্তা করছি যে সত্যি এটাই ভাবছিলাম যে 5 দিন হয়ে গেছে ওরা আটকা রাখছে, বলে না। 5 দিনের মাথায় আমি তারা মাইরা ফেলাবো, মানে এরকমই পরিকল্পনা করছে। মাইরা ফেলবো, মেরে বুড়িগঙ্গাতে ফালাই দিব। সমস্ত কিছু রেডি করছে, রাতের মধ্যে ওরা মাইরা ফেলবো। ও কিন্তু বুঝে গেছে ওকে যে মেরে ফেলবো। তখনও বলতেছে আমি ভালো করে দিব, তবে আমার একটা শর্ত আছে, আমাকে ছেড়ে দিতে হবে। আমি যে ঠিক আছে, যা ছেড়ে দিব। এই 3 দিন ওর সামনে আমার বোনের আনতাম, মায়েরে আনতাম। আরেকটা কবিরাজ ছিল, ওই যে রাজশাহীর জেনার কথা বলছিলাম, 1900 আসতো, 1900 থেকে, কারণ ওদের মন্ত্র তার আমি বুঝি না, ও আবার উল্টা করে ফেলে কিনা। তো এই জন্য উনি থাকতো 1900, ওনার সাপোর্টে পরে আমার মা আর বোন সম্পূর্ণ সুস্থ হয়। সুস্থ হওয়ার পরে চিন্তা করছে ওরে কী করবো, মানে আমার প্ল্যানিং ছিল মেরে ফেলবো। পরে প্রশাসনের সাথে কথাবার্তা বলি, তারা সর্বোচ্চ শাস্তিটা দিবে আখ্যায়িত করে আমাকে। আমি তখন তাদের হাতে তুলে দিই, এবং তুলে দেওয়ার পরে ওর যে ক্ষমতা, ওর ক্ষমতা কিন্তু ওখানে নষ্ট করে দেই। আমার যে কবিরাজটা ছিল, ওই কবিরাজ সহ বৈশা ওর সাথে যে ক্ষমতাটা ছিল, ওর ক্ষমতাটা এটা নাই বলি, এটা একটা পার্সোনাল বিষয়, ওইটা আমরা ওর কাছ থেকে নিয়ে নিই। তার মানে ওর ওই ক্ষমতাটা থাকবে না, ও ঠিক হয়ে গেছে বা ও চলে গেছে। তো এরপরে আমি পুনরায় আবারও জার্মান ব্যাক করার পরে আমার তো মা আর বোন ওখানে থাকা আমার জন্য রিস্কি, যেহেতু আমি এখানে আমার বাংলাদেশে কেউ নেই। পরে আমার মা আর বোনকে নিয়ে যাই। তো বাংলাদেশে আসি যাই। সবচেয়ে অবাক করা এবং চিন্তার বিষয় হচ্ছে এইটা যে আমি জার্মান থাকা অবস্থা আমার মা যে মাঝে মাঝে তার রুমে যাইতো, এগুলো কিছু আমার মায়ের মনে নেই। আমার মা যে ব্যাংক থেকে টাকাগুলো উঠে তাকে দিছে, এটাও আমার মায়ের মনে নেই। এবং আমার বোনের কোনো মেমোরি মনে নেই। আমার বোন আমার বলে যে আমরা কেন বিয়ে করলাম, আমার বোন নিজেও জানে যে সে কেন রাজি হয়েছে। তো আমরা এখন ফ্যামিলিতে ভালো আছি। আমার মা আপনার গল্পগুলো শোনে, অনেকেই যে কমেন্ট করে, আমার মা বলে যে মানুষ না বুঝে কমেন্ট করে, দেখো অনেকেই বিশ্বাস করে না। তো আসলে না, আমিও প্রথমে বিশ্বাস করতাম না, এখন এই জিনিসগুলো আমি বিশ্বাস করি। আমার মা আপনি অনেক বড় ভক্ত। আমার মা হয়তো আর ডিসেম্বরের লাস্টের দিকে বাংলাদেশে যাবে, আপনার সাথে দেখা করবে। মেহেরবানি করে আমাদের সাথে একটু যোগাযোগ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে রাজধানী ঢাকার ভাই আবির খানের জীবনের এই ভয়ঙ্কর রকমের শিক্ষণীয় সতর্কতামূলক বাস্তব জীবনের গল্পটা শোনার জন্য। বন্ধুরা, আমরা এক মুয়াজ্জিন আলীর গল্প শুনলাম। এরকম মুয়াজ্জিন আলী কিন্তু একজন নয়, এরকম মুয়াজ্জিন আলী আমাদের সমাজে অহরহ আছে। আচ্ছা, আপনাদেরকে একটা ছোট্ট কথা বলি, অনেকেই হয়তো গল্পটা বিশ্বাস করতে চাইবেন না। তাদেরকে বলে রাখি, আপনারা শয়তানের নিঃশ্বাস বলে একটা জিনিস আছে, এটার কথা শুনেছেন তো? শয়তানের নিঃশ্বাস বলে, নাকের কাছে নিলে আপনার কাছে যা আছে সবই লোককে দিয়ে দিবেন, ওই লোক যা বলে আপনি তাই করবেন। এই কথাটা যদি আপনি টিভিতে না দেখতেন বা এটা সরাসরি আপনি দেখতে না পাইতেন, আপনি বিশ্বাস করতেন যে এরকম কিছু আছে যেটা নাকের কাছে নিলে মানুষ ওই লোকের কন্ট্রোলে চলে যায়? কখনো বিশ্বাস করতেন না। আমরা এমন একটা মানুষ, আমরা যা দেখি না তা বিশ্বাস করতে চাই না। এই ধরনের ঘটনার গল্প আমি অনেক পেয়েছি, এর আগেও পেয়েছি, অনেকগুলো গল্প পেয়েছি, হয়তো রেকর্ড করিনি। আজকের গল্পটা বেশি রিকোয়েস্ট ছিল, যার জন্য গল্পটা রেকর্ড করেছি। তো আপনি যদি এই গল্প থেকে সতর্ক হন, তাহলে আপনার জীবন বেঁচে যাবে। আর এগুলো থেকে বাঁচার একটাই উপায়, সেটা হচ্ছে নামাজ পড়া, দিনের কাজ করা, যে যার ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তার প্রার্থনা করা। এসব করলে আপনি এসব থেকে বাঁচতে পারবেন। এবং এগুলোর প্রতিফল দিনে দিনে প্রকট আকার ধারণ করতেছে, এবং অনেক মানুষকে এভাবে রাস্তার ফকির বানিয়ে দিচ্ছে। সে নিজেও জানে না যে কেন করলাম। সো ভেরি বি কেয়ারফুল, সবাই সাবধান হন। আপনার সাবধান হলে আমার গল্প বলা সার্থক। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফিজ এন্ড সালামু আলাইকুম।